আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাজেশন 2 যেটা দিয়েছি আপনাদেরকে, আমরা আজকে সাজেশন 2 এর প্রশ্নগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। দেখি কোন প্রশ্নগুলো পারি আর কোন প্রশ্নগুলো আমাদের একেবারেই জানার বাইরে, সেগুলো আমরা একটু আলোচনা করব। এখন দেখেন, আপনাদেরকে সাজেশন সবাইকে দেওয়া হয়েছে, আমার গ্রুপের স্টুডেন্ট যারা তারাও যে সাজেশন পেয়েছে, পাবলিকলি সবাইকে সাজেশন দেওয়া হয়েছে, অর্থাৎ ফেসবুকেও সাজেশন দেওয়া আছে, বিভিন্ন ইউটিউবেও আমি সাজেশন আমার দেয়া আছে, ছবি তুলে তুলে পুরোটা আসেনি, কদ্দুর করে করে দিস। এখন একটা বিষয় হলো, সাজেশন দিলাম আর সাজেশন থেকেই হুবহু আসবে এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নেই। আমার তো পুলিশ হেডকোয়ার্টার সাথে কথাও হয় নাই, বা আমি জানিও না কি প্রশ্ন আসবে কিরকম। তবে হ্যাঁ, আপনাদের থেকে হয়তো বা আমার বই নাড়াচাড়া করার অভিজ্ঞতাটা একটু বেশি। আমি বিগত সালের প্রশ্নগুলা যেভাবে আমি দেখি বা খেয়াল করি, আপনারা হয়তো ওইভাবে খেয়াল করেন না। তো সর্বসাকুল্যে প্রশ্নগুলো অ্যানালাইসিসের উপর ভিত্তি করে যে যে প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলোর উপরে সাজেশন তৈরি করেছি আমি। তো সাজেশন মানে যে একদম আমার প্রশ্ন থেকেই কমন আসবে এমনটা নয়। পুরো প্রস্তুতিটা আপনার, এতদিন পর্যন্ত যা পড়ছেন এটাই আপনাকে পরীক্ষার খাতায় আপনি সেটাই উপস্থাপন করবেন। সাজেশনটা দেয়া মাত্র মানে হলো কি, এখন মাত্র 7 দিন সময় আছে, এই 7 দিনে যেহেতু আপনার সবগুলো দেখার সুযোগ হয় না, বেছে বেছে কিছু দেখে যান। 7 দিনে তো সব শেষ করতে পারবেন না, দেখা সম্ভব নয়। সাজেশন কথাটার মানে হলো পরামর্শ, পরামর্শ দেয়া। সাজেশন মানে কিন্তু সিলেবাস বা ইয়া নয় যে পরীক্ষায় আসবেই বা এরকম কিছু বোঝায় না। অনেকে এটা বোঝে না, অনেকে মনে করে সাজেশন দিচ্ছে বাবারে বাবা, এখান থেকেই হয়তো আসবে, কিন্তু না। আসলে একজন টিচারের চোখে যেটা গুরুত্ব, যে এটা গুরুত্বপূর্ণ বেশি, অপেক্ষাকৃত এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ। যেমন আপনাদের সাজেশন 2 যেটা, সেটার নিচের অংশটা, শেষের যে অংশটা, সেখানে কিন্তু মাইনর একটা প্রশ্ন আছে। কোনো ব্যক্তি যদি শুধু উপরে 30টা প্রশ্ন পড়ে, তাহলে সে মাইনর একটা প্রশ্নগুলো মিস করে যাবে। কাজেই কোনো কিছু মিস করার সুযোগ নেই। আমাদের তো মোটামুটি মাইনর গুলো একদম মুখস্থ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কোনো ধারা বাদ দিছি, সবগুলো ধারাই পড়ে ফেলছি। এখন শুধু আপনার যাওয়ার আগের মুহূর্তে আপনি কি কি দেখবেন, এটার নামই হলো সাজেশন বা পরামর্শ। ঠিক আছে, কাজেই উল্টোপাল্টা চিন্তা করবেন না যে স্যার যা দিছে সেখান থেকে। হ্যাঁ, আমি আশা রাখি ইনশাআল্লাহ প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমার মনে হয় এখান থেকে কমন থাকতে পারে। হ্যাঁ, তবে না থাকলে যে তাই বলে একেবারে বাইরে থেকে দিলে কেন আসলো বা কিরকম, এরকম কিন্তু কিছু কেউ জানি না, আমরা কেউ জানি না। যতক্ষণ না প্রশ্ন হাতে পাবো ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যায় না। তবে হ্যাঁ, আল্লাহর কাছে আশা করব, আমরা সবসময় পজিটিভ চিন্তা করব, যেগুলো করে যাব ইনশাল্লাহ সেগুলোই আসবে, এরকম আশা করব আমরা। আর আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায়। ঠিক আছে, আমরা আজকে সাজেশন দিয়ে যাব। একটু ক্লাসটা স্ক্রিনশট দেই, ঠিক আছে? সবাই খেয়াল করেন, আমরা সাজেশন 2 ঢুকতেছি। এখান থেকে দেখে তারপরে আমরা প্রশ্নটা, হায় হায় রে, 20 ঘন্টা! আপনাদের সাজেশন যে কোন জায়গায় আছে এখন তো আমিও খুঁজে পাবো না। এগুলোর পরে দিছিলাম তাই না? এই যে সাজেশন 2 পাওয়া গেছে। সবাই কি আমার ল্যাপটপটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে কি দেখার হ্যাঁ, দরকার দেখা যায়। আছে? আমাকে দেখার দরকার নাই, সাজেশন 2টা দেখেন। আচ্ছা থাক, একটু আমাকেও দেখেন, না হলে আবার ক্লাসে মন বসবে না। জেসমিন, হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড মাঝখানে হচ্ছে থেকে। বুঝছো? ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, ক্লাসগুলো কিন্তু ফেসবুকে বা ইউটিউবে থাকে, তুমি সেভাবেই বসো। এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বলতে কি বোঝেন দেখেন। এজাহার বা, কেউ ভিডিওতে আসলে ভালোভাবে আসেন, মেয়ে মানুষ মাথাটাতে কাপড় দিয়ে আসেন। এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বলতে কি বোঝেন, এটা আমরা বুঝি, এটা আমরা পড়েও ফেলছি, এগুলো নিয়ে আলোচনা করলে সময় চলে যাবে। তাহলে আসেন, এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী খাতাগুলো যে দিয়েছি এখানেও খুঁজলে আপনি পাবেন এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী কাকে বলে। এরপরে আসেন, এজাহারের বৈশিষ্ট্য আলোচনা করুন। এজাহারের বৈশিষ্ট্য কে পারেন না বলেন যে আমি এজাহারের বৈশিষ্ট্য পারি না স্যার, আমার একটু আরেকবার শুনাইয়া দেন। দরকার আছে? দরকার নাই। আশা করি এজাহারের বৈশিষ্ট্য সবাই পারবেন। সর্বপ্রথম বিপি নম্বর, বাংলাদেশ ফর্ম নাম্বার দিয়ে শুরু করবেন, তারপরে বাকি যত বৈশিষ্ট্য সব লিখবেন। আর যদি একই প্রশ্নে এজাহারের বৈশিষ্ট্য এবং এজাহারের ত্রুটি বিচ্যুতি গুলো থাকে, কি বলতেছি ভালো করে খেয়াল করেন, তাহলে একই প্রশ্নে যদি এজাহারের বৈশিষ্ট্য এবং এজাহারের ত্রুটি বিচ্যুতি গুলো থাকে, সেক্ষেত্রে আমরা এজাহারের বৈশিষ্ট্যগুলো যেগুলো জানি সেগুলো লিখবো, ত্রুটিটা সামান্য একটু আলাদা করব। ত্রুটি বিচ্যুতি যেহেতু একই প্রশ্নে, আপনি যদি পুরো এজাহারের বৈশিষ্ট্যটা কপি করে ত্রুটিতে দেন যে ভিপি ফর্ম নাম্বার না থাকলে, ইয়া না থাকলে
ওসির সিগনেচার না থাকলে অথবা বাদীর সিগনেচার না থাকলে এগুলো যদি উল্টায় উল্টায় দেন, জিনিসটা একটু কেমন দেখায়। আমার মতে একটা এজাহারের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো তো থাকলোই, ত্রুটি বিচ্যুতি কোনগুলো, গুরুত্বপূর্ণ কোনো কিছু বাদ পড়লো কিনা, স্বাক্ষরটা দিতে পারেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করেছেন কিনা, এজাহারটা পড়ে শোনানো হয়েছে কিনা, এগুলো কিন্তু এজাহারের ত্রুটি বিচ্যুতি। মাথা কাপড় দিয়ে বসবা মেয়েরা, না হলে অডিওতে থাকো। আচ্ছা, তাহলে এজাহারের বৈশিষ্ট্য আলোচনা করুন। আমরা এটা পারি, যদি এটার সঙ্গে ত্রুটি আসে তাহলে আমরা লিখবো যে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে, যেমন ডাকাতি মামলা, তাদের ক্ষেত্রে ডাকাতের পরিধেয়, ভাষা, পোশাক পরিচ্ছদ, তাদের দুঃখিত, তাদের পরিধেয়, পোশাক পরিচ্ছদ, তারা যে ভাষা প্রয়োগ করেছে, ভাষা ব্যবহার করেছে, এগুলো এগুলো সব কি ভাষায় কথা বলেছে, তাদের সঙ্গে কি কি ছিল, আলামত ছিল কিনা, কোনো কোনো কিছু রেখে গিয়েছে কিনা, লুণ্ঠিত মালামালের বর্ণনা, এগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে। না থাকলে এগুলোই ত্রুটি। তাহলে বুঝতে পারছি, হুবহু বৈশিষ্ট্যটা দিন না, একটু বৈশিষ্ট্য থেকে ত্রুটির মধ্যে ভিন্নতা নিয়ে আসবেন, তাহলে আপনার প্রশ্নটা কি হবে, মানসম্মত হবে। আর আপনি এজাহারের বৈশিষ্ট্যতে লিখলেন বিপি ফর্ম নাম্বার এত, বাংলাদেশ ফর্ম নাম্বার এত মূলে লিপিবদ্ধ হবে, এজাহারে আমলযোগ্য অপরাধের সংবাদ থাকবে। আবার ত্রুটি গিয়ে ওগুলোই লিখলেন যদি আমলযোগ্য অপরাধের সংবাদ না থাকে, সরকার নির্ধারিত ফরমে লেখা না হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর না থাকে, কেমন হয়ে গেল না বলেন। এই জন্য ত্রুটির জন্য কিছু পয়েন্ট আলাদা করে রাখবেন, তাহলে সুন্দর হবে আপনার প্রশ্নটার মান। এগুলো হলো একটা ছাত্রের বৈশিষ্ট্য, সে লিখবে, লেখার একটা টেকনিক, ঠিক আছে। পরের প্রশ্নে, পরের অংশে যাব। এজাহার একটি স্বতন্ত্র সাক্ষ্য নয়, মামলা তদন্তে এজাহারের গুরুত্ব আলোচনা করুন। দেখেন, আপনি যদি বাংলা ভাষার অর্থ না বোঝেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। যেমনি আপনি বাংলা ভাষা বুঝবেন না, অমনি আপনি প্রশ্নে কি চাবে আপনি উত্তরও দিতে পারবেন না। তাহলে এজাহার একটি স্বতন্ত্র সাক্ষ্য, স্বতন্ত্র মানে আলাদা, স্বতন্ত্র মানে কি আলাদা, আলাদা সাক্ষ্য নয়। তাহলে দেখেন, একটা এজাহার কি একাই একটা সাক্ষ্য, বা সে কি কোনো মামলা প্রমাণ করতে পারবে? এজাহার কিন্তু একাই যথেষ্ট নয়। তাহলে এজাহার যদি একাই যথেষ্ট হতো, কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হওয়ার সাথেই তার বিরুদ্ধে অ্যাকশন শুরু, মানে বিচারের আওতায় নিয়ে আসা যেত। কিন্তু কি লাগে, এজাহারের উপর বেস করে আপনার অন্যান্য ডকুমেন্টস গুলো লাগে, যেমন 161 বলেন, 364 বলেন, আবার বস্তুগত সাক্ষ্যগুলো বলেন, আবার আসামির 22 ধারা, দুঃখিত, বাদীর জবানবন্দি বা ভিকটিমের 22 ধারা, তারপরে আরো অন্যান্য যে আলামতের পরীক্ষা, ডিএনএ পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তাই না, অন্যান্য সকল কিছু লাগে। তাহলে আপনি প্রশ্নটা এভাবে লিখবেন, এজাহার একটি স্বতন্ত্র সাক্ষ্য নয়, এভাবে ইনভার্টেড কমার মধ্যে রাখবেন, উক্তিটি নিম্নে আলোচনা করা হলো। এজাহার একটি স্বতন্ত্র সাক্ষ্য নয়, উক্তিটি নিম্নে আলোচনা করা হলো। তাহলে এভাবে লেখার পরে লিখবেন, আমরা জানি এজাহার মূলত একটা আমলযোগ্য ঘটনার সংবাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এভাবে আমলযোগ্য অপরাধের সংবাদটা লিপিবদ্ধ করেন। কিন্তু কেবলমাত্র এজাহার দিয়েই কোনো অপরাধীর বিরুদ্ধে সম্পূর্ণ ঘটনা প্রমাণ করা কখনোই সম্ভব হয় না। তাহলে একটি ঘটনা প্রমাণের জন্য কি কি লাগে, ওই যে আপনি তদন্তের অংশ থেকে কিছু অংশ কপি করে নিবেন, অথবা আপনি ওখান থেকে কিছু হেল্প নিবেন। কিরকম তদন্ত করতে গেলে আপনার কি কি থাকে, আপনি ক্রাইম সিন সংগ্রহ করেন, বস্তুগত সাক্ষ্যগুলো সংগ্রহ করেন, 161 লিপিবদ্ধ করেন, একটু আগে যা যা বললাম, এগুলো সব কিছু একত্রিত করার পরেই একটা মামলা প্রমাণ করা যায়। এজাহার আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয়, কিন্তু এজাহার কখনোই আলাদা হবে সাক্ষ্য হিসেবে। কিছু জরুরি কথা বলবি, আমি তো ক্লাসে রে। এজাহার নিজে করতে পারে না, কিন্তু আবার সংবাদ সাক্ষ্য আইনে একটা কথা বলা আছে যে এজাহারকারী যদি মারা যায় সেক্ষেত্রে 32-1-33 অনুযায়ী এজাহারটা স্বতন্ত্র সাক্ষ্য। স্যার আপনার মিউট করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত। আচ্ছা মুক্তা, দাঁড়াও, তোমার কথায় আসতেছি। তাহলে দেখেন, একটা এজাহার দিয়ে কখনোই কি করা যায় না, একটা মামলা পুরোপুরি ভাবে প্রমাণ করা যায় না। এরপরে আসেন মামলা তদন্তে এজাহারের গুরুত্ব আলোচনা করুন। এজাহার না থাকলে তদন্ত করবেন কি? কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পরেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরবর্তী কার্যক্রম কি? তদন্ত করা। তাহলে মামলা তদন্তে এজাহারের অবশ্যই গুরুত্ব আছে, ঠিক আছে। এরপরে আচ্ছা, মুক্তার প্রশ্নটার উত্তর একবারে দিয়ে যাই। এবার আসেন, মুক্তা বললো যে মৃত্যুকালীন জবানবন্দি আদালতে স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এখন দেখেন, এটা কিন্তু পুরো আদালতের ব্যাপার।
এজাহার স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে আদালত যদি মনে করে যে যে লোকটা মৃত্যুকালীন সময়ে বলে গেল যে আমাকে মুক্তা খুন করেছে, এভাবে আমি বললাম মারা যাওয়ার সময়, শুধুমাত্র আমার মৃত্যুকালীন জবানবন্দি কি থাকবে? আর অন্য কিছুই থাকবে না সেখানে? অন্য যে কোনো না যে কোনো প্রমাণ, অপরাধীরা অপরাধ করে মানেই পিছনে কোনো না কোনো প্রমাণ ফেলে যায়। আদালতে সাক্ষ্য হিসেবে মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণযোগ্য হবে, কিন্তু কেবল এই একটা সাক্ষ্যের উপর ভিত্তি করেই আসামিকে দণ্ডিত করবে কি করবে না এটা পুরো আদালতের সিদ্ধান্ত। বুঝতে পারছি? তাহলে অন্য কোনো আলামত অবশ্যই থাকবে। নর্মালি তুমি এটা ব্যতিক্রম দিতে পারো, কিন্তু এটা নর্মালি চিন্তা করার সুযোগ নাই, কারণ সিআরপিসি তে এটার উপরে বড় একটা ভাষ্য, বড় একটা লেখা আছে, আমি ছবি তুলেও দিছিলাম তোমাদের গ্রুপে। তাহলে এ যা স্বতন্ত্র সাক্ষ্য নয়, এটা হলো নর্মাল প্রশ্ন। আর যদি মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে আসতে চাও তাহলে তাহলে তোমাকে ওইভাবেই ওইভাবে লিখতে হবে, ঠিক আছে? সেটা ব্যতিক্রমের মধ্যে পড়বে, সেটা এখানে আসবে না। বা যদি প্রশ্ন এভাবেই দেয় এজাহার একটি স্বতন্ত্র সাক্ষ্য নয়, তাহলে তোমার তো এজাহার স্বতন্ত্র সাক্ষ্য এই পক্ষে লেখার সুযোগ নাই, প্রশ্নই তোমাকে বলে দিচ্ছে এজাহার স্বতন্ত্র সাক্ষ্য নয়। বুঝতে পারছি কিভাবে লিখবো? আর যদি এরকম আসে কখনো যে কখন এজাহার একটি স্বতন্ত্র সাক্ষ্য বলে বিবেচিত হবে, তাহলে তখন তুমি লিখবা এজাহার সাধারণত একটি স্বতন্ত্র সাক্ষ্য বলে বিবেচিত হয় না, এজাহার প্রমাণের ক্ষেত্রে আদালতে অন্যান্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় বা অন্যান্য সাক্ষ্য প্রমাণে এজাহারের সমর্থনে দরকার হয় আদালতে। কিন্তু সাক্ষ্য আইনের 32 ধারা পর্যালোচনা করলে দেখা যায় মৃত্যুকালীন জবানবন্দি, আদালত যদি মনে করে মৃত্যুকালীন জবানবন্দিকে কোনো ব্যক্তি এজাহার করার পর মৃত্যুবরণ করলে তার এজাহারটি মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতেও পারে। বুঝাইতে পারছি মুক্তা? প্রশ্ন আসলে কিভাবে লিখবা? ঠিক আছে, কিন্তু নর্মালি কিন্তু এটা না, তুমি যেটা বলছো জি এটা স্যার, জি ব্যতিক্রমের স্যার, মধ্যে জি। পড়ে আর কি। আচ্ছা, এরপরে আসি মামলা তদন্ত এজাহারের গুরুত্ব গেল। কয়বার করে আলোচনা করুন লিখছি, এগুলো যে ভুলভাল হয় আপনারা তো কিছু বলেনও না, বা বা বাবা। এরপরের প্রশ্নে যাব, বিচারিক মামলা খালাসের জন্য দুর্বল তদন্তই দায়ী। সেম কথাগুলো, একটা বিচারিক মামলায় আসামির খালাসের জন্য দুর্বল তদন্ত দায়ী, তাহলে আপনি যদি এটা, আমি গত ক্লাসেও আলোচনা হয়েছে, তো কাজেই বেশি দূর আগাতে পারবো না যদি এভাবে ধীরে ধীরে যাই। এরপর আসেন তদন্ত অনুসন্ধানের পার্থক্য, আপনারা জানেন সংজ্ঞা দিয়ে শুরু হবে। একপাশে তদন্ত। এবার একটা কথা বলি, গুরুত্বপূর্ণ বিষয়, খাতা যখন লিখবেন প্রশ্নটা কি লিখতে আপনাকে দেখেন, তদন্ত অনুসন্ধানের পার্থক্য। আপনি কি করলেন, আগে অনুসন্ধান দিলেন পরে তদন্ত দিলেন। আপনার খাতায় ভুল নাই, কিন্তু আপনি কি একেবারেই সঠিক লিখলেন বলেন? আপনাকে যদি প্রশ্নে যেভাবে সাজানো থাকবে আপনাকে এগুলো হলো খেয়াল করতে হয়, এই বিষয়গুলো ছোট ছোট খুঁটিনাটি বিষয়। আপনাকে লিখলো তদন্ত এবং অনুসন্ধানের পার্থক্য, আপনি লিখলেন অনুসন্ধান এবং তদন্তের পার্থক্য। তাহলে একটু ঘুরে গেল না জিনিসটা? আপনার অন্যান্য ছাত্রদের খাতা যখন কাটবে স্যার, তদন্ত এবং অনুসন্ধান পাবে, আপনার উল্টা পাবে অনুসন্ধান তদন্ত, বিরক্তির সৃষ্টি হবে। বুঝতে পারছেন? এগুলো খেয়াল করবেন, এই বিষয়গুলো অনেকেই খেয়াল করে না, এগুলো ভুল করে ফেলে। পরের অংশে যাব আমরা, পুলিশ রিপোর্ট। ও আচ্ছা, তদন্তের আয়ুষ্কাল বা বিরতিহীন তদন্ত বলতে কি বোঝেন? এখন দেখেন, তদন্তের আয়ুষ্কাল বলতে এখানে তদন্তের সময়সীমাকে বোঝানো হয়েছে। বিরতিহীন তদন্ত মানে আসলে প্রবিধান থেকে আলোচনা করা হয়েছে, মানে বিরতিহীন তদন্ত বলতে তদন্ত তো সবসময় একটানাই হয়। আপনার তদন্তের কোনো, যেমন ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিচার কার্য কিন্তু আপনি মুলতবি রাখার সুযোগ আছে, আদালত চাইলে বিচার কার্য মুলতবি রাখতে পারে। তদন্তে এই ধরনের সুযোগ নাই, তদন্ত আপনার একটানা চলবে। এটাকেই বলে যে বিরতিহীন তদন্ত বলতে কি বোঝেন, অর্থাৎ কোনো মামলা, আমলযোগ্য মামলার এজাহার লিপিবদ্ধ হওয়ার পর বা এফআইআর রুজু হওয়ার পরে তদন্ত একটানা চলবে যতক্ষণ না তদন্ত সম্পন্ন হয়। সাধারণত 120 দিন, 24 ঘন্টা থেকে শুরু করে 120 দিনের মধ্যে তদন্ত বা 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে, এটাকেই তদন্তের আয়ুষ্কাল বলে। আর এভাবেই একটানা তদন্ত সম্পন্ন করে পুলিশ রিপোর্ট দাখিল করতে হবে। এই একটানা তদন্তকে কি বলে? স্যার, বিরতিহীন তদন্ত বলে। এখন এখন যে 173 খতে আসছে যে হ্যাঁ, 60 দিনের মধ্যে বলা আছে। 60 কার্য দিবসের মধ্যে তদন্ত দুঃখিত, হ্যাঁ, সম্পন্ন 60 করতে কার্য হবে, দিবস। তখন তো আচ্ছা, এটা দেবো না, আগেরটাই দেবো? না না যদি মুক্তা, শোনো, এটা আসে। তদন্তের সময়সীমার মধ্যে তুমি কেন 60 কার্য দিবস দিবে বলো? ওটা তো প্রাথমিক তদন্ত রিপোর্ট, ওটা হলো কোনো মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট, অর্থাৎ লেখাই থাকবে যে প্রাথমিক তদন্ত। প্রাথমিক কথাটা আসলে পরে কিন্তু তখন তোমরা প্রাথমিক তদন্তের জন্য 60 কার্য দিবস দিতে পারো। প্রবিধান অনুযায়ী চিন্তা এটা করো, কি? কোনো মামলা তদন্তের জন্য কিন্তু 15 দিনের বেশি সময় লাগার কথা না। আরে সবাই একসাথে কথা হ্যাঁ, বললে সেটা তো কিভাবে বলা হবে আছে রে? 261-তে। কি কোনটা, তুমি যে একসাথে তদন্তের করতে চাও? তাহলে তোমাকে ওভাবে লিখতে হবে প্রাথমিক তদন্তের জন্য
ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 অনুযায়ী 60 কার্য দিবসের মধ্যে প্রাথমিক তদন্ত সমাপ্ত করতে হবে। এরপর আদালত সিদ্ধান্ত দিবে, তারপরে বাকি তদন্ত কার্যক্রম পুলিশ কর্মকর্তা বা পুলিশ অফিসার সম্পন্ন করবেন। তাহলে ফৌজদারি কার্যবিধির 167 ধারা কি পরিবর্তন হয়েছে? ধারা তো আছে, কিছু জিনিস নতুন সংযোজিত হয়েছে। তাহলে তদন্ত 120 দিনেই কিন্তু সমাপ্ত হবে। বুঝতে পারছেন? তদন্তের মোট সময়সীমা তো 120 দিন, তাই না? ওটা তো আর আপনার বাতিলও হয়নি, বাতিল হয়েছে 167 ধারা। বলো, তাহলে ওটা তো বাতিলও হয়নি, কিছু হয়নি। হ্যাঁ, তোমাকে বলছে কোনো মামলা আগে একটা প্রাথমিক তদন্ত করে দেখবে ঘটনার সত্য মিথ্যা কি, আগে একটা পুলিশ রিপোর্ট দাখিল করবে, প্রাথমিক তদন্ত রিপোর্ট, এরপরে গিয়ে মূল তদন্ত শুরু হবে। বুঝতে পারছেন কি বলছে ঘটনাটা? আচ্ছা, এরপরে এটা আপনারা পারেন, পুলিশ রিপোর্ট কত প্রকার ও কি কি, চার্জশিট, ফাইনাল রিপোর্ট, মূলত ফৌজদারি মামলার প্রাথমিক রায়, উক্তিটি আলোচনা করুন। এই যে এই প্রশ্নগুলো একটু কিন্তু ব্যতিক্রমী প্রশ্ন। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, ফৌজদারি মামলার প্রাথমিক রায়। এখন দেখেন, একটা তদন্তকারী কর্মকর্তার কিন্তু ব্যাপক ক্ষমতা, তাই না? কেন বলতেছি, দেখেন একটা তদন্তকারী কর্মকর্তা, তিনি কিন্তু চার্জশিট দিলে বোঝা যায় যে আসামি অপরাধী, আবার ফাইনাল রিপোর্ট দিলে বোঝা যায় কি আসামি অপরাধ করে নাই বা মিথ্যা মামলা করা হয়েছে। তাহলে দেখেন, মোটামুটি মামলাটার প্রাথমিক রায় তো তদন্তকারী কর্মকর্তাই দিল, তাই না? তাহলে আপনাকে পুলিশ রিপোর্টের একটু বর্ণনা লিখতে হবে। হ্যাঁ, পুলিশ রিপোর্ট কি কি, কখন ফাইনাল রিপোর্ট দেয়, কখন চার্জশিট দেয়, এরপরে লিখবেন। উপরের আলোচনা থেকে বোঝা যায় একটি ফৌজদারি মামলার প্রাথমিক রায় প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা, কারণ পরে মামলাটা আদালত আমলে নিয়ে বিচারের কার্যক্রম শুরু করে। তাহলে বিচার করার পরে যে রায়টা দেয়, এই রায়টা দেয় আদালত, এগুলো একটু লিখতে হবে, যেহেতু বলছে প্রাথমিক রায়। তাহলে বিচারের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেন আদালত বা আদালতের, সেটা হচ্ছে আদালতের এখতিয়ার। কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তাই যে আসামিদেরকে দোষী করে আদালতে রিপোর্ট দেয় অথবা আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে রিপোর্ট দেয়, অর্থাৎ তিনি প্রাথমিক রায় প্রদানকারী বলে আমরা ধরে নিতে পারি। তাহলে এভাবেই লেখা, তখন প্রশ্নটা থেকে একটু সাহায্য নিয়ে যে কাজেই বলা যায় যে একটি ফৌজদারি মামলার ক্ষেত্রে পুলিশের চার্জশিট বা ফাইনাল রিপোর্ট মূলত প্রাথমিক রায়। এই যে উক্তি আসলে, মোট কথা উক্তি আসলে, কোনো ব্যাখ্যা আসলে, এটা আপনাকে হুবহু প্রশ্নটা থেকে তাহলে প্রথমে ওইভাবে আমরা স্যার বলে দিতে পুলিশ হবে। রিপোর্টের সংজ্ঞা দেব কত প্রকার কি কি। হ্যাঁ, তাই এটা তো সংজ্ঞা প্রথমে আলাদা প্রশ্নই আছে। সংজ্ঞা না চাইলে সংজ্ঞা দেওয়ার দরকার নাই তো। পুলিশ রিপোর্টের চার্জশিট বা ফাইনাল রিপোর্ট মূলত প্রাথমিক রায়, উক্তিটি নিম্নে আলোচনা করা হলো। পুলিশ রিপোর্ট বলতে কোনো মামলা তদন্ত সম্পন্ন হওয়ার পর, এবার তুমি একটু বর্ণনা লিখলা, তারপরে লিখলা পুলিশ রিপোর্ট দুই প্রকার। বুঝতে পারছো? শোনেন, প্রত্যেকটা প্রশ্ন সাজানোর কিন্তু একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? সবাই প্রশ্নগুলো সাজাতে পারে না, যার জন্য খাতার গ্রহণযোগ্যতা কমে যায়, মানুষ ভালো লিখতে পারে না। একই প্রশ্ন দেখেন, আপনারা কে জানেন না চার্জশিটের ভাষা, মানে দুঃখিত, চার্জশিটের ধারা, ফাইনাল রিপোর্টের ধারা, ধারা কিন্তু আপনাদের সবার মুখস্থ, কিন্তু ভেতরে কি লিখবেন, প্রশ্ন কি দিয়ে শুরু করবেন, কোন ভাষাটা দিয়ে শুরু করলে ভালো হয়, এখানে গিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এই জন্যই কিন্তু বলি যে প্র্যাকটিস করেন। আর আমার খাতাগুলো একটু দেখিয়েন, তাহলে একটু হেল্প হবে, ঠিক আছে? কোন প্রশ্ন কিভাবে শুরু করেছি। ধরেন ধারাগত কিছু সমস্যা থাকতে পারে, কারণ অনেক আগের লেখা, এখন তো কত ধারা সংশোধন সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে, এগুলো একটু ঝামেলা থাকতে পারে। কিন্তু প্রশ্নের ঢংটা কিরকম হবে আপনি একটু দেখলেই বুঝতে পারলেন যে ও আচ্ছা, তাহলে স্যার এভাবে লেখে, তাহলে স্যারের কথা যেহেতু গ্রহণযোগ্য হয়েছে, তাহলে আমরা এভাবে একটু ফলো করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, অথবা যারা যারা ভালো রেজাল্ট করছে তাদের খাতাগুলো আপনি হেল্প নিতে পারেন, বলবেন দু একজনকে যে ভাই খাতা কিভাবে পরীক্ষায় লিখছিলেন, দু একটা প্রশ্নের উত্তর দেন তো আপনি কেমন করে লেখেন দেখি। তাহলেও আপনার একটা দুই তিনটা খাতা যখন পর্যালোচনা করবেন, আপনি আরো বেশি স্ট্রং হলেন। এখন আপনি আমার একটা খাতা দেখতেছেন, তাতে তো লাভ হচ্ছে না। এই জন্য সবার খাতা সবার দেখা উচিত, বুঝতে পারছেন? কারণ প্রত্যেকের কাছে অনেক কিছু শেখা থাকে। আচ্ছা, পরের প্রশ্নে যাব আমরা। একটি হত্যা মামলা থানায় তদন্তাধীন থাকা অবস্থায় বাদী কোর্টেও একই অভিযোগে মামলা দায়ের করেন, এক্ষেত্রে আদালতের করণীয় কি আলোচনা করুন। তাহলে এটা কি প্রশ্ন আসছে বলেন? এই প্রশ্ন আসছে, আমার আর কেউ পারতেছি না প্রশ্নের উত্তর দিতে। অথচ এটাই যদি আপনাকে বলতো একই সঙ্গে কোনো ব্যক্তি পুলিশি মামলা নালিশি মামলা রুজু করলেন, এক্ষেত্রে কি করণীয় আদালতের আলোচনা করুন, তখন কিন্তু আমরা ঠিকই পারতাম, পারতাম না? তাহলে এই একই ঘটনা বলছে, অর্থাৎ হত্যা মামলাটা থানায় তদন্তাধীন আছে, পাশাপাশি বাদী কোর্টেও গিয়ে একটা মামলা রুজু করলো। তাহলে পুলিশি মামলা নালিশি মামলা যে রুজু হয়ে গেল, তাই না? এখন তাহলে পরবর্তী কি কার্যক্রম গ্রহণ করবে? 205-এর ঘোড়ার ঘ ধারা, তাই না? সিআরপিসি 205-এর ঘয়ের যে বর্ণনা, তিনটা পয়েন্ট আছে, এগুলো লিখে ফেললেই হবে। আদালত এই করবে, পুলিশি মামলাটা চলমান থাকবে, নালিশি মামলা আপাতত বন্ধ থাকবে, পরে পরে পুলিশ রিপোর্ট দাখিল করবেন এবং এই রিপোর্টের ভিত্তিতে কি হবে? আদালত
এমন ভাবে মামলাটার বিচার কার্যক্রম শুরু করবেন যেন কি হয়েছে, মামলাটা পুলিশ রিপোর্টের ভিত্তিতেই রুজু হয়েছে। আচ্ছা, আমাকে একটু না দেখেন, আমার চশমার উপরে রিফ্লেক্ট হচ্ছে আর এত আলো আমার চোখের জন্য ইয়া করতেছে। ঠিক আছে, একটু সময় ক্যামেরাটা বন্ধ রাখি। ক্যামেরা তো বন্ধও করতে পারতেছি না। আচ্ছা থাক, এরপরে আসেন পরের প্রশ্ন যাবো। চুরি ডাকাতি দস্যুতা একই অপরাধের তিনটি ভিন্ন রূপ মাত্র। এই প্রশ্নটার উত্তর সবাই জানেন তাই না? চুরির কিছু ধারা, দস্যুতার অপরাধগুলো, এরপরে আসেন কি ডাকাতির অপরাধগুলো, এগুলো লিখলেন। প্রথমে একটু সংজ্ঞা দিলেন, সংজ্ঞাটা করে দিয়েন, বুঝছেন? যেহেতু তিনটা একই অপরাধের ভিন্ন রূপ বলছে, তাহলে চুরির সংজ্ঞা দিলেন, শাস্তির দুই একটা ধারা, ডাকাতির সংজ্ঞা, শাস্তির দুই একটা ধারা। অনেক সময় লাগবে কিন্তু প্রশ্নটা কিন্তু বড়। ডাকাতি লিখলেন। এর পরের যে ভাষাগুলো সেগুলো দেখেন, আমি ছবি তুলে আলাদা করে দিচ্ছি। তাহলে পরের ভাষাগুলো আপনাকে সাজিয়ে লিখতে হবে যে তিনটি অপরাধ উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বা আপনার যেমন ভাষা ভালো লাগে, যে উপর্যুক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই চুরি ডাকাতি দস্যুতা মূলত অস্থাবর সম্পত্তির বিরুদ্ধে সংগঠিত অপরাধ। অস্থাবর সম্পত্তি যখন কোনো ব্যক্তি মালিকের অগোচরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে নিয়ে যায়, চুরি হয়ে যায়, চুরির সদস্য সংখ্যা যদি 1 থেকে 4 জন হয় এবং তারা যদি চুরি করার সময় আঘাত প্রদান বা ভয়ভীতি হুমকি প্রদর্শন করে, তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করে, চুরি আর চুরি থাকে না, চুরি দস্যুতায় পরিণত হয়ে যায়, আবার দস্যুতাকারীরা যদি সংখ্যায় 5-এর অধিক হয়ে যায় তাহলে সেটা আর দস্যুতা থাকে না, দস্যুতা ডাকাতিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ অপরাধটি শুধুমাত্র রূপ পরিবর্তন করে, কিন্তু অপরাধটি মূলত স্থাবর সম্পত্তির অস্থাবর সম্পত্তির বিরুদ্ধেই সংগঠিত অপরাধ। কাজেই বলা যায় চুরি ডাকাতি দস্যুতা একই অপরাধের তিনটি ভিন্ন রূপ। দেখেন খাতা একরকম করে লিখতে, আপনাদেরকে আরেক রকম করে বললাম, একটু একটু পার্থক্য আছে না? তাহলে আপনি আপনার মতো করে সাজিয়ে লিখবেন। এবার আসেন নন এফআইআর মামলা কাকে বলে। আমলের অযোগ্য মামলা যেটা, সেটাকেই নন এফআইআর মামলা বলে। যে সকল মামলার ক্ষেত্রে এফআইআর নেওয়া হয় না, কি নেওয়া হয় না? এফআইআর নেওয়া হয় না, নন এফআইআর। তাহলে কি কি নেওয়া হয়? জিডি নেওয়া হয় বা জেনারেল ডায়েরি নেওয়া হয়, তাই না? তাহলে জিডি নিলেন, জিডি নেওয়ার পরে কি করবেন? আপনি জিডি তো তদন্ত করার ক্ষমতা রাখেন না। তাহলে কি কি করতে হবে আপনাকে? এই জেনারেল ডায়েরির জন্য ম্যাজিস্ট্রেটের নিকটে আবেদন করতে হবে। ওই যে 155 ধারা, এগুলো না বলি। আমলের অযোগ্য অপরাধের তদন্তকালে আসামি গ্রেপ্তার করা যায় কি? এরকম প্রশ্ন আসলে সরাসরি উত্তর দিবেন না। না, আমলের অযোগ্য অপরাধের তদন্তকালে আসামি গ্রেপ্তার করা যায় না। প্রশ্ন যেমন করে জিজ্ঞাসা করবে আপনি তেমন করে উত্তর লিখবেন, তাদের ভাষায় তাদেরকে বুঝিয়ে দিতে হবে। প্রশ্নে যদি 5-এর পরে 7 থাকে, 7ই লিখবো আমরা। নন এফআইআর মামলা তদন্তের পদ্ধতি আলোচনা করুন। আমলের অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া সেম। কোন মামলার এজাহার বাদীর বিরুদ্ধে প্রমাণিত হলে, এই যে একই অবস্থা মিথ্যা মামলা, তাহলে মিথ্যা মামলার ক্ষেত্রে বাদীর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা পারি, কিন্তু কোন মামলার এজাহার যদি বাদীর বিরুদ্ধে প্রমাণিত হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া যাবে এটা আমরা পারি না। কারণ কি? শুধু ভাষার পরিবর্তন হয়েছে, এজন্য পারি না। তাহলে আসেন এবার একটু দেখি। এজাহার বাদীর বিরুদ্ধে প্রমাণিত হয়েছে মানে 1 নম্বরে সে মিথ্যা মামলা করেছে, আর কি সে নিজেই অপরাধী। বাদীর বিরুদ্ধে প্রমাণ হওয়া মানে কি দেখেন, আমি কি করলাম? আমি আমার পরিবারের যে কোনো একজন সদস্যকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখলাম, পরে নিজেই গিয়ে আরেকজনের নামে মামলা দায়ের, জরিনার নামে ধরেন মামলা দায়ের করে আসে। তাহলে কি হলো? অথচ আমি খুনি কে? খুনি তো আমি নিজেই। প্রথমত আমি মিথ্যা মামলা করেছি, আমার বিরুদ্ধে মিথ্যা মামলার তো একটা ব্যবস্থা নেওয়া যাবেই। আবার বাদীর বিরুদ্ধে প্রমাণিত হয়েছে মানে কি বাদী নিজেও সেখানে অপরাধী থাকতে পারে। হতেই হবে এরকম ঘটনা না, বাদীর বিরুদ্ধে গেছে যার। তাহলে বিরুদ্ধে গেলে এমন হয় অনেক সময় সে নিজেও অপরাধী হয়ে যায়। তাহলে তার যদি তার বিরুদ্ধে অপরাধের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে পুলিশ অফিসার নিজেও বাদী হয়ে মামলা রুজু করতে পারবেন, অথবা অপর পক্ষের নিকট থেকে কি নিতে পারবেন? এজাহার গ্রহণ পূর্বক মামলা রুজু করতে পারবেন। আচ্ছা, এই হলো ব্যবস্থা। তাহলে মিথ্যা মামলাও দিব আমরা এরকম, সঙ্গে একটু এভাবেও লিখবো যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তিনি যে অপরাধের প্রমাণ পাওয়া যাবে সেই অপরাধের এজাহার গ্রহণ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তল্লাশি তালিকা জব্দ তালিকা বলতে কি বোঝেন? আমি সেদিন ক্লাসে আপনাদেরকে এটা বলছিলাম যে তল্লাশি তালিকা কি, জব্দ তালিকা কি। অর্থাৎ তল্লাশি তালিকা হলো আপনি কোন কোন মালামালগুলো তল্লাশি করতে গেছেন সেগুলো পাইলেন কিনা, এটা পরবর্তীতে যে তালিকা তৈরি করলেন এটা হলো জব্দ তালিকা। তাহলে যে তালিকাটা নিয়ে গেলেন যে এগুলো এগুলো মালামাল আমি তল্লাশি করতে আসছি, বা এই মালামালগুলো আমি তল্লাশি করব, বা এইটার তল্লাশির জন্য আমি আসছি। মনে করেন মাদক দ্রব্য উদ্ধারের জন্য গেছেন, তাহলে তার বাড়িতে আপনি ড্রাগস পেলেন কিনা বা এটা আপনি দেখবেন, তখন আপনি এটাই জব্দ করবেন। এটা হলো তল্লাশি তালিকা, হলো আপনি কি তল্লাশি করতে গেছেন। জব্দ তালিকা হলো আপনি কি পেলেন, কিন্তু ধারাগত কোনো বা বিধিগত কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এরপর আসেন জব্দ তালিকা প্রস্তুত করার সময় কোন বিষয়ের প্রতি যত্নবান হতে হবে, এগুলো আপনারা জানেন। সর্বপ্রথম বিষয় কি, মালামাল জব্দ করলে অবশ্যই সাক্ষীদের উপস্থিতিতে করতে হবে। সাক্ষীদের স্বাক্ষর থাকবে, লেবেল লাগাবেন, সিল টিল লাগাবেন ইত্যাদি। 102, 3 PRB 280 যে পিয়াগুলো আছে সবগুলো ব্যবহার করা যাবে।
আচ্ছা, এবার আসেন একটু একটা জিনিস ক্লিয়ার করি, মনে থাকে না, সেটা হলো প্রবিধান লিখবেন না পিআরবি লিখবেন না কি লিখবেন, এটা নিয়েও অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আমি নিজে প্রবিধান লিখে আসছি, প্রবিধানে এত, প্রবিধানে এত, এভাবে লিখলেও হবে, প্রবিধানে এত বিধি লিখলেও আপনার খাতা ভুল হবে না। আর যদি শুধু প্রবিধানে এত লেখেন তাতেও আপনার কিন্তু খাতার, প্রবিধান মানেই কিন্তু বিধি, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। শুধু লিখলেন এত বিধি, একটু খাপ ছাড়া দেখায়, সামনে কিছু নাই, তাহলে প্রবিধানে এত বিধি, এটা কিন্তু ভুল না, আমি এভাবেই লিখছি। আর যদি শুধু লেখেন প্রবিধান এত, তাতেও কিন্তু রাইট আছে। আর বাকি ধারাগুলো নিয়ে তো কোনো ইয়া নাই, কনফিউশন নাই, তাই না? বাকিগুলো আমরা লিখতে পারবো। আচ্ছা, পরের প্রশ্নে যাব আমরা। তল্লাশি বইটা শুধু শুধু খুলে রাখছি, যেটা প্রশ্নে দ্বিধাদ্বন্দ্ব হবে সেটার বেলা বই খুলে দেখবো আপনি। জব্দ তালিকা প্রস্তুত করার সময় এগুলো গেল করণীয় বর্জনীয়। হ্যাঁ, এবার আসেন জব্দ তালিকা প্রস্তুত করার সময় কি করবেন, এটার ভাষা কিন্তু আলাদা। কোন কোন বিষয়ে আপনি যত্নবান হবেন এটার বিষয় আলাদা, আবার করণীয় বর্জনীয় কার্যক্রমগুলো কিন্তু আলাদা। করণীয় বর্জনীয় আসলে দুটো আলাদা আলাদা প্যারা হবে। কি হবে? দুটো আলাদা আলাদা প্যারা হবে। করণীয়র ক্ষেত্রে 4-5টা পয়েন্ট লিখবেন, বর্জনীয়র ক্ষেত্রে একদম কিন্তু বলে দিচ্ছি প্রশ্ন কিভাবে লিখবেন। তাহলে করণীয় হলে করণীয়, তাহলে লিখবেন কিভাবে? জব্দ তালিকা প্রস্তুত করার সময় করণীয় লিখে কোলন দিয়ে আন্ডারলাইন দিয়ে সুন্দর করে লিখলেন, 1 2 3 4 এভাবে পয়েন্ট করে লিখলেন। সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। জব্দ করে কোনো মালামাল পাওয়া গেলে সেগুলো জব্দ করলেন, সাক্ষীদের সাক্ষ্য নিতে হবে, মালামালের গায়ে সিল লাগাতে হবে, লেবেল লাগাতে হবে, তাই না? তল্লাশির এরপরে আসেন, এগুলো লিখলেন, লেখার পরে বর্জনীয় আরো আছে কিন্তু, বর্জনীয় কাজ কোনগুলো বাদ দিবেন। এই যে দেখেন, তল্লাশিকৃত মালামাল ব্যতীত অন্য কোনো মালামাল হস্তগত করা যাবে না। তল্লাশিতে উল্লেখিত স্থান ব্যতিরেকে অন্য কোনো স্থান তল্লাশি করা যাবে না। বাড়ির মালিককে অহেতুক হয়রানি করা যাবে না। এই দেখেন, এখন আপনারা অনেকেই কি করেন, এই নায়ের কথাগুলো করণীয়র ভেতরে ঢুকায়া দেন, আবার করণীয়র কথাগুলো বর্জনীয়র মধ্যে নিয়ে আসেন। তাহলে আপনি বলেন আপনার খাতার কি গ্রহণযোগ্যতা পেলো? আমি করণীয় জায়গায় শুধু হ্যাঁ বাচক কথাগুলো লিখলাম, বর্জনীয় জায়গায় শুধু না বাচক কথাগুলো লিখলাম। আর আপনি কি করলেন? হ্যাঁ না সব মিশায়া করণীয় লিখলেন, হ্যাঁ না সব মিশায় বর্জনীয় লিখলেন। আপনার কাছে কি এরকম করে চাইছে প্রশ্নটা? উত্তর কিন্তু ভুল না, উত্তর কিন্তু ঠিকই আছে, কিন্তু কি হলো, গুণগত মান খারাপ লেখার। তাহলে এগুলো বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে ব্যাপক লিখতে হয়, লিখতে বলি, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শোনেন না। শুধু মানে বক বক বকাইয়া যায়, আপনারা কেউ কিছু শোনেন না। একটা প্রশ্ন লিখতে দিলে কেমন লিখতে পারেন না? 24 ঘন্টায় কি আপনি আধা ঘন্টা আপনার খারাপ লাগেনি পড়তে? ওই সময়টা লিখলে কি হইতো? আমি বলছি এখন যেহেতু সময় নাই, লেখার দরকার নাই, পড়তে থাকেন। পড়তে পড়তে যখন বিরক্ত এসে যায়, আসে না, একটা মানুষ কি 24 ঘন্টা পড়তে পারে? এই সময় একটু লিখে ফেলেন, 5 লাইন লিখলেন, আপনার লেখাটাও ঝরঝরা হলো। যাক, পরের প্রশ্নে যাবো। দেহ তল্লাশি গৃহ তল্লাশি এটা আলোচনা করা হয়েছে, তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, সেম প্রশ্ন, শুধু প্যাটার্নটা আলাদা, ঠিক আছে? তল্লাশির পদ্ধতিটা হবে আরেকটু ভিন্ন আসবে। তল্লাশির পদ্ধতি ওই 102 103 280 এখান থেকে আপনার লিখবেন, কিন্তু তল্লাশির পদ্ধতিতে একদম শুরু থেকে শুরু হবে। যেখানে তল্লাশি করতে গেলেন, পরোয়ানা থাকলে পরোয়ানা নিয়ে গেলেন, না হলে বিনা পরোয়ানায় তল্লাশি করতে গেলেন, ধারা দিলেন। পারি না এগুলা? পারি তো, ওয়ারেন্টের ধারাগুলো দেবো, না হলে ওই যে 165 66 বিনা পরোয়ানায় তল্লাশি করতে গেলেন, প্রথম কার্যক্রম। এরপরে প্রথমেই বাড়ির মালিকের অনুমতি চাইলেন। এভাবে করে আপনি পদ্ধতিটা সুন্দর একটা মানে সিরিয়ালি, আপনি একটা কাজে গেলে কোন কাজের পরে কোন কাজ আসবে, ধারাবাহিকতা থাকতে হবে আপনার লেখায়। এগুলো 1 দিনে 2 দিনে হবে না, একটু পরে গিয়ে এগুলো হবে না, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। এরপরে আসেন, আসামি কি সাক্ষ্য দিতে পারে? আসামি সাক্ষ্য দিতে পারে না, আমরা এটা জানি না আসামি সাক্ষ্য দিতে পারে কিনা। হ্যাঁ, আসামি সাক্ষ্য দিতে পারে। আসামি নিজের পক্ষে যে আদালতে সাক্ষ্য দেয় ওই সাক্ষ্যটাকে কি বলে? সাবাই সাক্ষী বলে, তাই না? তাহলে কত ধারা লেখেন, ধারাটা লেখেন একটু। ফৌজদারি কার্যবিধি 342 সাফাই সাক্ষী। আচ্ছা, আর 342, কিন্তু আত্মপক্ষ সমর্থন হলো 340-এও কিন্তু 340। আসতে, হ্যাঁ 340-এ সাফাই সাক্ষী 342 মুক্ত, তোমার উত্তর ঠিক আছে, কিন্তু আত্মপক্ষ সমর্থন করে সাক্ষী কিন্তু দেয় 340-এও, ঠিক আছে? তার মানে আসামি সাক্ষী হওয়ার যোগ্যতার সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই স্যার কি দিবেন, শোনেন, সাক্ষ্য আইনের একটা যে 118 ধারা ব্যবহার করবেন। 173, শুনি না, বলো 173 কি? স্যার 173-এর খ 6 নম্বরে একটু বলা আছে যে আসামি কিন্তু সাক্ষী হতে পারবে, ওটা দেওয়া যাবে নাকি? 173-এর ক্ষয়ের 6 নাম্বার। খ এর 6 ছ ছ ছ, ও আচ্ছা, ছ ছ, আচ্ছা ছয় বুঝতে নাম্বার পারছি। স্যার, 6 কি বলো, ছ বলো? 6 নাম্বার, 6 নাম্বার উপধারা। আচ্ছা, নতুন যে ধারাটা আসছে, তাই না? হ্যাঁ নতুন স্যার, ওখানেও বলা আছে যেমন ওই যে নতুন আমাদের সংযোজন। নারী আচ্ছা, শিশুতে দিতে যেমন পারো, যদি আসামিকে জানা থাকে সাক্ষী আমরা করা দিব। যাবে সেরকম।
তবে তবে সিআরপিসি 340 342 একদম চোখ বন্ধ করে ব্যবহার করা যাবে। সাক্ষ্য আইনের 118 ধারা ব্যবহার করতে, যেহেতু সাক্ষ্য দিতে পারে কিনা এটা কিন্তু তোমাকে সাক্ষ্য আইন ইঙ্গিত করতেছে, বুঝতে পারছো? কারণ এখানে সাক্ষীর যোগ্যতা বা আসামি কি সাক্ষী দিতে পারে, সে কি আসলে যোগ্য, এটা কিন্তু মিন করতেছে। প্রশ্নটা কি বলে দেখো, সাক্ষ্য আইনের দিকে ইঙ্গিত করতেছে। তাহলে 118 ধারাটা কিন্তু মেইন, তারপরে তুমি যেগুলো জানো সেগুলো দিতে পারো। ঠিক আছে, আমার এই মুহূর্তে 6 ধারাটা মনে নাই, একটু দেখছিলাম তো ভুলে গেছি। আলোচনা করুন। এরপরে আসেন রাজসাক্ষী বলতে কি বোঝেন। আমরা জানি রাজসাক্ষী কে, তাই না? রাজসাক্ষী বলতে কি বোঝেন? রাজসাক্ষী সত্যভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা আলোচনা করুন। একটু হয়েছে প্রশ্নটা, ব্যবস্থা নেওয়া যায়, কি ব্যবস্থা নেওয়া যায় বা ব্যবস্থা নেওয়া যায় কিনা আলোচনা করুন। তাহলে রাজসাক্ষী সত্যভঙ্গ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে, তবে তাকে বিচারের জন্য সোপর্দ করতে হলে কি করতে হবে, কার অনুমতি লাগে বলেন তো? জানি না আমরা। রাজসাক্ষী যদি শর্ত লঙ্ঘন করে অথবা মিথ্যা সাক্ষ্য দান করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বা তাকে পরবর্তীতে তার বিরুদ্ধে হাইকোর্ট হ্যাঁ, এই যে হাইকোর্টের অনুমোদন লাগে। 337, 38, 39 এই ধারাগুলো সবগুলো মিলে কিন্তু উত্তর। তাহলে রাজসাক্ষী কাকে বলে, এইটুকু শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা, সবগুলো ধারাই একটু একটু করে লিখতে হবে। ঠিক আছে, আপনি সংজ্ঞাতে তো 337, 38 দিবেনই, পাশাপাশি সত্য লঙ্ঘন করলে কি ব্যবস্থা নেওয়া যায় 339। আর বিচারের কার্যক্রম, তাহলে বিচারের কার্যক্রম যদি আসে 339-এর কটাও দেওয়া যাবে। ঠিক আছে, আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া আলোচনা করুন। এটা বলার মতো কিছু নাই, বহু বলে ফেলছি। আচ্ছা, এবার আসেন ক্রাইম সিন এবং ঘটনাস্থলের মধ্যে পার্থক্য আলোচনা করুন। বলেন তো কে বলতে পারবেন, একটু সুযোগ দিলাম। দুইটা দুইটা চারটা পার্থক্য বলবেন দুই জায়গা থেকে, ক্রাইম সিন এবং ঘটনাস্থল। মুক্তা বলো। তা আমি বলবো যে ক্রাইম সিন পরিবর্তনশীল, ঘটনাস্থল পরিবর্তনশীল সংজ্ঞা হয় না। দিবা না? ক্রাইম সংজ্ঞাটা তো সিন প্রথমে তোমাকে প্রাকৃতিক বলতে হবে। দুর্যোগে নষ্ট, সংজ্ঞা তো স্যার দিব, সংজ্ঞা দিব সুন্দর যে করে বলো, তুমি একটা পার্থক্য ঘটনাস্থল ও লিখতেছো তার মনে করো, আশেপাশে। মনে করো একটা প্রথমে পার্থক্য স্যার আমি লিখতেছো। সংজ্ঞা দিব ক্রাইম সিন কাকে বলে। হুম। হ্যাঁ, তারপরে দিলা ঘটনাস্থল, বলো ঘটনাস্থল কাকে বলে? ঘটনাস্থল হচ্ছে কোনো অপরাধ সংঘটনের স্থান, হুম এটা হচ্ছে হুম ঘটনাস্থল। হুম হুম। অর্থাৎ অপরাধ আর যেখানে ক্রাইম সিন সংঘটিত হচ্ছে হয়। ঘটনাস্থল ও তার আশেপাশে যে বস্তুগত সাক্ষ্যগুলো থাকে, এগুলো হচ্ছে ক্রাইম সিন। তারপর হ্যাঁ, দিব ক্রাইম সিন পরিবর্তনশীল, ঘটনাস্থল পরিবর্তনশীল হয় না। ক্রাইম সিন এক বা একাধিক হতে পারে, ঘটনাস্থল একটাই হয়। তিনটা তো না, ইয়ে দেবো স্যার, ঘটনাস্থল 635, একাধিক হতে পারে, 638 মুক্তা, ধারাটা ঘটনাস্থল দিব। একাধিক হতে পারে। দেখ আমরা সব উঠে যাচ্ছি। হ্যাঁ, আমি তারে তোমরা এখনো মিউট করা শেখো নাই রে, মনটা কয় মারি এক একটা সমান করি। আচ্ছা শোনেন একটু, আমি বলি সবাই একটু খেয়াল করেন। তাহলে এক পাশে লিখলেন ক্রাইম সিন, এক পাশে লিখলেন ঘটনাস্থল। ঘটনাস্থল মানে অপরাধ সংঘটন স্থল, এভাবে লিখবেন। ক্রাইম সিন কথাটার অর্থ হলো অপরাধের চিত্র। তাহলে দেখেন আপনার নামের মধ্যেই কিন্তু আপনার কি অর্থ, ক্রাইম সিন, অপরাধের চিত্র। অর্থাৎ ঘটনাস্থলের যে জায়গাটুকু জুড়ে অপরাধের আলামত সহ অন্যান্য বিষয়বস্তু দৃশ্যাবলী চোখের সামনে আসে, এক দৃষ্টিতে আপনি বুঝতে পারতেছেন যে এতটুকু এরিয়ার মধ্যে অপরাধটা সংঘটন হয়েছে, বা এর মধ্যেই কি পাওয়া যাবে, আলামত পাওয়া যেতে পারে। এক দৃষ্টিতে যতটুকু জায়গা আপনি দেখতে পারেন অপরাধের চিত্র, এটাকে বলে ক্রাইম সিন। আর আসেন ঘটনাস্থল কি লিখবেন? ঘটনাস্থল লিখবেন হচ্ছে যে স্থলে বা যে জায়গায় অপরাধ সংঘটন হয়। মুক্তা, ক্রাইম সিনও একাধিক হতে পারে, ঘটনাস্থলও কিন্তু একাধিক হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ঘটনাস্থল আলাদা হয়ে গেলে ক্রাইম সিনও তো পৃথক হয়। ঠিক আছে, তাহলে ঘটনাস্থল দুই রকম হতে পারে। মনে করো একটা মামলার রেফারেন্স দেই একটু, একটা মামলা আছে 9-খ, আমার মামলা। তো এখানে হচ্ছে ভিকটিমের 9-খ মানে কি, নারী শিশু নির্যাতন দমন আইনের 9-খ। তাহলে বিয়ের প্রলোভনে যৌনকর্ম, প্রথম দিকে বিয়ের প্রলোভনে যৌনকর্ম অনুষ্ঠিত হয়েছে, পরে এক জায়গায় হয়েছে, পরে কি হয়েছে ঘটনাটা, কিছুদিন বিয়ের প্রলোভনে যৌনকর্ম তৎসহ আবার পেনাল কোডে 313 আছে, তাহলে বুঝিও কি গুরুতর। তাহলে দেখো 313 ওখানে সম্মতি ব্যতিরেকে গর্ভপাত, তাকে ভুলিয়ে ভালিয়ে গর্ভপাত। আবার তারপরে গিয়ে কি হয়েছে, আরেকদিন আরেকটা ঘটনাস্থলে গিয়ে আবার তার সঙ্গে 9-খ মানে ওই একই আবার বিয়ের প্রলোভনে আবার যৌনকর্ম। তাহলে এক্ষেত্রে দেখো ঘটনাস্থল দুইটা হয়ে গেল না? ঘটনাস্থল কিন্তু দুইটা হতেই পারে। অর্থাৎ এজাহারে যদি এজাহারকারী বর্ণনা করে এভাবে, প্রথমে একটা ঘটনাস্থলে ঘটনা ঘটে কিন্তু সে সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি, বা প্রথমে তাদের সম্পর্ক হয়েছে কিন্তু তখন পর্যন্ত সে বলছিল যে সে বিয়ে করবে,
পরবর্তীতে ভুলিয়ে ভালিয়ে গর্ভপাত করছে, তুমি গর্ভপাত করো, আমি তোমাকে বিয়ে করব, তারপরেও বিয়ে করেনি। আবার ডাকছে তুমি অমুক জায়গায় আসো, আমি তোমাকে বিয়ে করব, তারপরেও সম্পর্কে গিয়েছে কিন্তু তারা বিবাহিত হয়নি। তখন এই যে মামলাগুলো এইভাবে হয়, তখন দেখো একাধিক ঘটনাস্থল কিন্তু পাওয়া যায়, বিভিন্ন মামলায় দেখবা যে একাধিক ঘটনাস্থল হয়। তাহলে ঘটনাস্থল একাধিক হতে পারে, এবং ক্রাইম সিন হলো মূলত ঘটনাস্থলের যে চিত্রটা, যেটা এক নজরে অপরাধের আলামত সহ অন্যান্য বস্তুগত সাক্ষ্যগুলো পাওয়া যায়, আলামত বস্তুগত সাক্ষ্য এগুলো পাওয়া যায়, সেটাকে বলে কি ক্রাইম সিন। তাহলে এভাবে আপনারা লিখলেন, লেখার পরে আচ্ছা ক্রাইম সিনের ধারা দিলেন কি 635, 638, ঘটনাস্থলে কি ধারা দিবা বলো মুক্তা? এটা স্যার আমি দেব ডিএনএ এক ধারা যে আছে। পাগলিরে, ঘটনাস্থলের কি আছে? অপরাধ স্থল বলা আছে মনে হয়, অপরাধ সংগঠন স্থল আছে ডিএনএ তে, সংজ্ঞায় থাকতে পারে। তো যাই হোক, ডিএনএ এর এক ধারা যারা জানেন তারা দিলেন, আর যারা জানেন না তারা কি দিতে পারবেন? অপরাধ সংগঠন স্থল। যেটা জানেন না সেটা ধারা দেওয়ার দরকার নেই, সোজা কথা। যেটা পারি না সেটা ধারা দেওয়ার দরকার নাই। তাহলে যদি জানা থাকে তাহলে ধারা দিয়ে ফেলবেন। ডিএনএ একে আছে অবশ্য অপরাধ সংগঠন স্থল বা অপরাধ স্থল, এরকম একটা সংজ্ঞা আছে। তাহলে আসেন, দিলেন, ধারা দেওয়া হইলো, তাহলে দুইটা সংজ্ঞা গেল। এবার আপনি আসেন ক্রাইম সিন। ক্রাইম সিনে কি পাওয়া যায়? বস্তুগত আলামত পাওয়া যায়। ঘটনাস্থলে কি পাওয়া যায়? অপরাধীর সকল ধরনের ক্রাইম সিন। ঘটনাস্থলের মধ্যেই ক্রাইম সিন থাকে, কিন্তু ক্রাইম সিনের মধ্যে ঘটনাস্থল থাকে না। থাকে? বলো। এভাবেও লিখতে পারবেন, আরো লিখবেন ঘটনাস্থলের মধ্যেই সকল কিছু থাকে, এমনকি আপনি 161 থেকে তদন্তের সকল কার্যক্রম ঘটনাস্থলে অনুষ্ঠিত হয়। বস্তুগত আলামত সংগ্রহের সকল কার্যক্রম ক্রাইম সিনের উপর নির্ভর করে, এইরকম। তারপরে আর কি, প্রথমে তদন্তকারী কর্মকর্তা প্রথমেই গিয়ে ঘটনাস্থলের যে চিত্র দেখতে পারেন সেটাই ক্রাইম সিন। কিন্তু ঘটনাস্থল বলতে ঘটনাস্থলে বারবার বারবার তদন্তকারী কর্মকর্তা যেতে পারেন এবং বিভিন্ন বিষয় উদ্ঘাটিত হতে পারে, কিন্তু প্রথম যে চিত্রটা সেটাই ক্রাইম সিন। ক্রাইম সিন সংরক্ষণ করতে হয় বা ঘটনাস্থলের সুনির্দিষ্ট জায়গাকে ঘিরে রাখলে সেটাই হলো ক্রাইম সিন, এবং ক্রাইম সিনটা ঘটনাস্থলে অবস্থান করে। বুঝাইতে পারতেছি কথাগুলা? যদিও কাছাকাছি, কিন্তু এক নয় কিন্তু কথাগুলো, ঠিক আছে? এভাবে আমরা সংজ্ঞাগুলো লিখবো। তাহলে একটু বুঝে শুনে লিখবো যেন সুন্দর হয়, সুন্দর হয়, খাতা দেখলে যেন ভালো লাগে, ভাষাগুলো যেন পছন্দ হয়। বারবার করে বলতেছি, এভাবে আপনি লিখবেন। লেখার বিষয়টা সম্পূর্ণ আলাদা, আপনার লেখাই বলে দিবে যে আপনার প্রশ্নের উত্তর কতটা মানসম্মত হয়েছে। পরের প্রশ্ন, স্বীকারোক্তির প্রত্যাহার বলতে কি বোঝেন? আচ্ছা, এটা নিয়ে একটু। স্বীকারোক্তির প্রত্যাহার বলতে কোনো অপরাধী সাধারণত স্বীকারোক্তি দিলে কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না, তাই না? আমরা জানি না, সাক্ষ্য আইন অনুযায়ী পুলিশের কাছে দিলে স্বীকারোক্তি গ্রহণযোগ্যতা পায় না, আবার দেখেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দিলে আবার গ্রহণযোগ্যতা পায়। এখন আসেন, কোন আসামি স্বীকারোক্তি দেওয়ার পরে কি করলো? আসামি বললো যে এই স্বীকারোক্তি আমি তুলে নিতে চাই, প্রত্যাহার করতে চাই, এই মর্মে ম্যাজিস্ট্রেটের নিকটে আবেদন করতে হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট যদি মনে করে এই স্বীকারোক্তি প্রত্যাহার করবেন তাহলে প্রত্যাহার হবে, না হলে প্রত্যাহার হবে না, অর্থাৎ আদালতের সিদ্ধান্ত সাপেক্ষে এটা গৃহীত হবে। আপনি ওইভাবে কোথাও পাবেন না। কেবলমাত্র সাক্ষ্য আইনের ভাষ্য 24 ধারার ভাষ্যর ভেতরে গেলে কিছু একটু ওখানে সামান্য কিছু লেখা আছে, অর্থাৎ স্বীকারোক্তির প্রত্যাহার সংক্রান্ত বিষয়গুলো সামান্য একটু লেখা আছে, সেখান থেকে আপনারা একটু হেল্প নিতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, আদালত যদি অনুমোদন করে তখনই, না হলে তো প্রত্যেকেই স্বীকারোক্তি দিবে আর প্রত্যাহার করতে চাইবে, তাই না? এরকম একটা সুযোগ থাকবে। তাহলে স্বীকারোক্তির প্রত্যাহার, প্রত্যাহার কথাটার অর্থ হলো তুলে নেওয়া। কোনো অপরাধী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন কোনো অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন, পরবর্তীতে সেই স্বীকারোক্তি তুলে নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন, তার আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? উপযুক্ত বিবেচনা করলে তার স্বীকারোক্তিটা প্রত্যাহার করে দিতে পারেন, একেই স্বীকারোক্তির প্রত্যাহার বলে। তাহলে বলেন, এগুলো সংজ্ঞা আপনাকে কে শিখায় দিবে? কোথা থেকে পাবেন? এগুলো আপনি নিজে থেকে লেখার চেষ্টা করবেন, আর বেশি বেশি গুগল সার্চ করবেন, তাহলে আপনি অনেক ভাষাগত জ্ঞান, আপনার দক্ষতা বাড়বে। আচ্ছা, তাহলে এরপরে আসেন, আদালত কর্তৃক আসামি স্বীকারোক্তি লিপিবদ্ধকরণের পদ্ধতি আলোচনা করুন। তাহলে পদ্ধতি মানে কি? ক্ষমতা কিন্তু নয়, কি আছে? পদ্ধতি, এটা খেয়াল করতে বলছি। আচ্ছা, পরের প্রশ্নে যাব। মিথ্যা পরিচয় দানকারীর বিরুদ্ধে কি কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়? এটা অলরেডি আমরা শিখে ফেলছি পেনাল কোডে, তাই না? মিথ্যা পরিচয় কোন কোন? ছদ্মবেশ ধারণ যা, মিথ্যা পরিচয় দানকারী তা, একই রকম কথাবার্তা, একটু শুধু ছদ্মবেশ ধারণের অপরাধ সমূহ, শাস্তি সমূহ আলোচনা করুন। তাহলে মিথ্যা পরিচয় দানকারী কে আর ছদ্মবেশ ধারণ, দুইটার মধ্যে কি পার্থক্য বলেন আমাকে একটু। কোনো পার্থক্য আছে? আচ্ছা, আমি বলতেছি কোনো পার্থক্য নাই, আমার সাথে দ্বিমত আছেন কারা কারা তারা বলেন।
তাহলে কারো দ্বিমত নাই, এইটাই। তাহলে মিথ্যা পরিচয় দানকারী আর ছদ্মবেশধারী। আসলে ছদ্মবেশ কথাটা পজিটিভ বোঝায়, মিথ্যা পরিচয় দান হলো নেগেটিভ বোঝায়। অর্থাৎ আপনি কখন আপনার এটা অপরাধ বলে গণ্য হবে? আপনি একটা ছদ্মবেশ ধারণ করলেন, পুলিশের পোশাক পরিধান করলেন, সরকারি কর্মচারী পরিচয় দিলেন, দিয়ে কি করলেন? সুবিধা আদায়ের চেষ্টা করলেন, প্রতারণা করলেন, কাউকে প্রবঞ্চনা করলেন, সেক্ষেত্রে আপনার এটা অপরাধ বলে গণ্য হবে, তাই না? দেখবেন আপনারা পেনাল কোডের 170-71 ধারায় দেখেন লেখা আছে যে কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে যদি এই কাজ করে, অসৎ উপায়ে যদি এই কাজ করে, সেক্ষেত্রে কিন্তু সেটা অপরাধ বলে গণ্য হয়। তাহলে তিনি গিয়ে মিথ্যা পরিচয় দান করলো বা আরেকজনের ছদ্মবেশ নিল, একই কথা। পরের প্রশ্নে যাব, আশ্রয় দান সংক্রান্ত অপরাধসমূহ কি কি? গত ক্লাসেও আলোচনা করেছি কোন কোন ক্ষেত্রে আশ্রয় দান অপরাধ বলে গণ্য হবে না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে গণ্য হবে না, পিতামাতা সন্তান ভাই বোন কয়জন ব্যক্তি, 5জন ব্যক্তি আশ্রয় দিলে আশ্রয় দান বলে গণ্য হয় না। তাহলে এটা কোন আইনের কত ধারার কথা বলতেছি বলেন? জানি নাকি আমরা সন্ত্রাস বিরোধী আইন? সন্ত্রাসের 14। তাহলে সন্ত্রাস বিরোধী আইনের 14 ধারা মোতাবেক কোন ওই কয় শ্রেণীর ব্যক্তি? 5 শ্রেণীর ব্যক্তি, পিতা মাতা ভাই বোন স্ত্রী, তাই না? এই 5জন না? নাকি অন্য মুক্তা বলো আমি ভুল বলতেছি কিনা। তাহলে এই 5জন ব্যক্তি আর যদি ওখানে ওখানে হ্যাঁ, সম্ভবত আছে। 6 শ্রেণীর কথা বলা আছে, 6। আরেকটা কে? আরেকজন কে? মা বাবা ভাই বোন স্ত্রী স্বামী। ওতে আচ্ছা তাহলে দেখে নিয়েন, অনেকদিন দেখি না তো। তাহলে আসেন এরপরে 6 শ্রেণীর ব্যক্তি, যদি 6 শ্রেণী হয় তাহলে 6 শ্রেণীর ব্যক্তি কি করতে পারে? আশ্রয় দান করলে আশ্রয় দান বলে গণ্য হবে না। যেহেতু এভাবে লিখছে কোন ক্ষেত্রে অপরাধ আশ্রয় দান বলে গণ্য হবে না, তাহলে আপনারা 52 ক থেকে আশ্রয় দান 52 ক থেকে একটু লিখবেন, আবার ইয়াও দিবেন, সন্ত্রাস বিরোধী আইনের ধারাটাও ব্যবহার করিন, আপনার প্রশ্নটা মজবুত হবে। এরপর আসেন শিশু অপরাধী গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। কেমন করে 10টা বাজে আল্লাহ জানে। শিশু অপরাধী গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। তাহলে কত ধারা এটা? শিশু আইনের 44 ধারা, গ্রেপ্তার পরবর্তী শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব, এগুলো আমরা শিখছি। তাহলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কত, নিয়োগ কত? 13 ধারায় নিয়োগ পায়, 14 ধারায় দায় দায়িত্ব, তাই না? প্রবেশন কর্মকর্তা 6 ধারায় দায় দায়িত্ব, 5 ধারায় নিয়োগ পায়। বলো, স্যার কয়ে ডাকিয়ে চুপ করে থাকে পাগলি। স্বামী স্ত্রী পুত্র কন্যা আর হচ্ছে পিতা মাতা। তা তো আমি ঠিকই বলছিলাম, মানে স্ত্রী পর্যন্ত বলছি, মানে কি আমি অপরাধীটাকে পুরুষ মনে করে বলছি, বুঝছো? আর অপরাধী নারী হলে স্বামী তো আসবেই, তাই না? আচ্ছা এরপরে আসি। ধন্যবাদ তোমাকে মুক্তা। 14 ধারা সন্ত্রাস বিরোধী আইনের 14 ধারা, সবাই এটা মুখস্থ করে ফেলেন। এরপর আসেন হুলিয়া ও ক্রোকের মধ্যে পার্থক্য, আমরা এগুলো পারি। আসামির অনুপস্থিতিতে বিচার বলতে কি বোঝেন? কখন আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়? তাহলে এইটাই প্রশ্ন একটু ঝামেলা আছে কিন্তু, কখন আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। নতুন সংশোধিত আইনে বলা আছে হুলিয়া ক্রোক না দিয়েও কি করা যায়? আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। তাহলে ওভাবেই লিখবেন যে ফৌজদারি কার্যবিধি আইনের বিধান অনুযায়ী প্রথমে কোনো আসামিকে ওয়ারেন্ট দিয়ে পাওয়া না গেলে, সমন দিয়ে পাওয়া না গেলে ওয়ারেন্ট দিতে হয়, এরপরে কি হয়? হুলিয়া, তারপরে ক্রোক করা যায়। কিন্তু বর্তমানে সংশোধনী আইন অনুযায়ী 339-এর ক ধারা মোতাবেক আসামিকে কি করা যায়? আসামিকে হুলিয়া এবং ক্রোকের আদেশ ইস্যু না করেও আদালত সরাসরি চাইলে তার বিচার করতে পারেন, তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালনা। তাহলে দুটোরই ব্যাখ্যা থাকলেও আপনি নিশ্চিন্ত থাকলেন, কোনটা নিবে নিবে। কিছু জায়গা আপনাকে টেকনিকে উত্তর দিতে হবে, ঠিক আছে? সরাসরি হুবহু আপনি যদি লেখেন যে আসামির অনুপস্থিতিতে বিচারে হুলিয়া ক্রোক দেওয়ার দরকার হয় না, তাহলে দেখা যাবে। এটা কি রেকর্ডিং হচ্ছে? তাহলে দেখা যাবে যে এই এই পর্যন্ত অনেকেই মনে করেন যে আপনার প্রশ্নটা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে, ঠিক আছে? বুঝে নেন কি বলতে চাচ্ছি। আচ্ছা এর পরের প্রশ্নে যাব আমরা। আসামির অনুপস্থিতিতে বিচার গেল, এরপরে গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। এই প্রশ্ন যদি কারো ভুল হয় তাহলে মাথায় বাড়ি মারা উচিত কিনা বলেন? গ্রেপ্তারের আগে পরে সময় করণীয় কি? গ্রেপ্তারের পদ্ধতি আসলে পুরো আপনারা একদম 46-এর যা আছে যাবতীয় নতুন পুরনো সব দিয়ে দিবেন। এরপরে বাকি ধারাগুলো একদম 53 ধারা পর্যন্ত যাবে, ঠিক আছে? এটা হলো পদ্ধতির মধ্যে পড়লো। আর গ্রেপ্তারের আগে সময় পরে এগুলো একটু আপনাকে বুঝে বুঝে কোন কাজগুলো আগে কোন কাজগুলো সময়, এগুলো আলাদা করে ফেলতে হবে, ঠিক আছে? পরের কার্যক্রমগুলো কি কি? তল্লাশি থেকে শুরু করে, জামিন আছে কিনা, জামিন দিতে না পারলেন তল্লাশি, তল্লাশি থেকে শুরু করে তাকে একদম হাজতখানায় রেখে তার খাবার দাবারের ব্যবস্থা সব আপনি এখানে নিয়ে আসতে পারবেন। পরের সময়টাতে অনেকগুলো ধারা ব্যবহার করা যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি কখন অপ্রয়োজনীয়? আসামির আইনগত অধিকার সমূহ কি কি? কোন প্রশ্নের সঙ্গে কোন প্রশ্ন দিয়ে রাখছি রে আল্লাহ। আচ্ছা গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি কখন অপ্রয়োজনীয়, কখন দেহ তল্লাশি করার দরকার হয় না বলেন? যদি জামিনের ব্যবস্থা থাকে, জামিন নিতে পারে। ওইটুকুই শুধু লিখলেই হবে যে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি কোনো জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন, বা আপনি যদি পরোয়ানা মূলে গ্রেপ্তার করেন, পরোয়ানাটা যদি 76 ধারা মোতাবেক জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা হয়,
তাহলে পরোয়ানা অনুযায়ী আপনি জামিনের যে মুচলেকা টাকা পয়সা যা যা আছে সবকিছু নিয়ে আপনি কি করলেন, তাকে কিন্তু যেতে দিতে হবে, তাই না? ৭৬ ধারা অনুযায়ী জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা হলে ওই আসামি দেহ তল্লাশির আপনার দরকার কি, সে যদি জামানত দিতে প্রস্তুত থাকে? এটাও একটু ব্যাখ্যা করে লিখবেন। আবার লিখবেন ৫১ ধারা মোতাবেক তাকে দেহ তল্লাশি করার দরকার নাই যদি সে এমনি জামিন নিতে পারে, বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এখতিয়ারে জামিন আছে, সে যদি জামিন দিয়ে দেয় তার শরীর তল্লাশি করে আপনি কি করবেন? এই ক্ষেত্রে অপ্রয়োজনীয়, তাহলে ছোট ছোট ২টা ৩টা পয়েন্ট দিলাম, হয়ে গেল। আসামির আইনগত অধিকার সমূহ কি কি, এখানে আপনি ৪৬-এর উপধারাগুলো ব্যবহার করতে পারবেন। যে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে গেলে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, পুলিশ অফিসার আইডি কার্ড দেখাবেন, পরিচয় জানাবেন, এগুলোও তার আইনগত অধিকারের মধ্যে পড়ে। খাবার দাবার, আইনজীবী, যতক্ষণ না অপরাধ প্রমাণিত হয় সে নিজেকে নির্দোষ বলে দাবি করতে পারবে, এগুলো সব তার অধিকার। এরপর আরো সংবিধান যদি লাগাই দিতে পারেন তাহলে মাশাআল্লাহ একদম প্রশ্ন সুপার ডুপার হবে আপনার, ঠিক আছে? সংবিধানের ২-১টা অনুচ্ছেদ ব্যবহার করলেন, ২৪ ঘন্টার মধ্যে কি করতে হবে, আদালতে সোপর্দ করতে হবে ইত্যাদি। আগ্নেয়াস্ত্রের ব্যবহার আলোচনা করুন, আবেগ, তাই না? হাতে হাতে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রেও আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন, মেরেও ফেলতে পারবেন মানুষকে। আর কি করতে পারবেন? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে। গ্রেপ্তার, গতে হচ্ছে গ্রেপ্তার, তবে লিখবেন কতিপয় ক্ষেত্রে গ্রেপ্তারের সময়, সকল গ্রেপ্তারে আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার নাই, ঠিক আছে? পরে আসেন যত ইয়া দিচ্ছে ৪৬ ধারায়। আচ্ছা, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে উপস্থিত ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের দায়িত্ব আলোচনা করুন, এগুলো আপনারা পারেন। ৫১-৫২ প্রবিধান, শুধু ৫১ না, ১৫১-৫২। ফৌজদারি কার্যবিধি সংশোধন এবং বাংলাদেশ সংবিধান অনুযায়ী আসামির আইনগত অধিকার সমূহ কি কি, সেম এই প্রশ্নটা। আসামির আইনগত অধিকার কি, এইটার এটা সেম প্রশ্ন, তাই না? তাহলে এই প্রশ্নটা না থাকলেও চলতো। এরপরে আসেন, এটাও সংশোধনটাতে হাইলাইট করা হয়েছে, অর্থাৎ ৪০ থেকে এগুলো আপনাকে নিয়ে আসতে হবে। এরপর আসেন, জামিন বলতে কি বোঝেন? জামিন কথাটির অর্থ হলো সাময়িক মুক্তি, এই দিয়ে তারপরে শুরু করে দিবেন। জামিন কথাটির অর্থ হলো সাময়িক মুক্তি। জামিন মানে একেবারেই মামলার দায় হতে অব্যাহতি নয়, বা কোনো আসামির খালাস নয়। জামিন মানে শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি মুচলেকা প্রদানের মাধ্যমে জামিনদার সহ বা ব্যতীত সাময়িক সময়ের জন্য আদালতের নিকট থেকে যে মুক্তি লাভ করে সেটাকে বলে জামিন, তাই না? এভাবে আমরা সুন্দর করে সংজ্ঞাটা লিখবো, বেইল লিখতে পারেন ইংরেজিতে। এবার আসেন জামিনযোগ্য, জামিনের অযোগ্য অপরাধে জামিনের বিধান আলোচনা করুন। তাহলে জামিনযোগ্য, জামিনের অযোগ্য অপরাধে জামিনের কি কি বিধান আছে? ৪৯৬, ৯৭ ধারা। কখন কোন আসামির জামিন বাতিল করে পুনরায় গ্রেপ্তার করা যায়? তাহলে কখন আসামির জামিন বাতিল করা যায়, অনেকগুলো ধারা কিন্তু দেয়া যাবে, ঠিক আছে? তার মধ্যে এটা হলো বিশেষ করে ৪৯৭ এর ভাষ্যর যে অংশটুকু, এটা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যাকে জামিন দিয়েছেন তিনি জামিনে গিয়ে, দুঃখিত, জামিনে গিয়ে কি করলেন? তিনি তদন্তে বাধা সৃষ্টি করলেন, সাক্ষী কি গিয়ে ভয়ভীতি হুমকি দেখাচ্ছেন, জামিনদারের এখতিয়ারাধীন এলাকার বাইরে চলে যাচ্ছেন, পুনরায় অপরাধ সংগঠনের চেষ্টা করছেন, তাই না? ৫টা কথা বলা আছে, সম্ভবত ৫টা বা ৬টা কথা, এগুলো দিয়ে শুরু করবেন। তাহলে এগুলো কারণে কি করা যায়? আসামির জামিন বাতিল পূর্বক পুনরায় গ্রেপ্তার করা যায়। এছাড়াও কোনো ব্যক্তি যদি জামিনের শর্ত লঙ্ঘন করে তাহলেও তাকে কি করা যায়? জামিন বাতিল পূর্বক পুনরায় গ্রেপ্তার করা যায়। মামলা তদন্তের পুনরুজ্জীবিতকরণ বলতে কি বোঝেন? মামলার ফাইনাল রিপোর্ট গৃহীত হওয়ার পর পুনরুজ্জীবিতকরণের জন্য পুলিশ অফিসার কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। একই কথা, পুনরুজ্জীবিতকরণটা হলো সংজ্ঞা। পুনরুজ্জীবিতকরণ মানে কোনো মামলা পুনরায় তদন্তের জন্য আদালতের নিকট থেকে পুলিশ অফিসার আবেদনের প্রেক্ষিতে কি করেন, মামলাটা পুনরায় তদন্তের জন্য অনুমোদন প্রাপ্ত হলে সেই মামলার তদন্ত পুনরায় করা যায়। এভাবেই মামলার পুনরায় তদন্তের অনুমোদনকেই বলে মামলার পুনরুজ্জীবিতকরণ। কোন মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার পর কি করা যায়? ফাইনাল রিপোর্ট গৃহীত হওয়ার পরে পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা সেই মামলা সংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ তথ্য, আলামত অথবা আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ অথবা অন্য কোনো কিছু পেলে সেই মামলাটা তদন্তের পুনরুজ্জীবিতকরণের জন্য তিনি আবেদন করতে পারেন আদালত বরাবর। আদালত অনুমোদন দিলে আবার তদন্ত হবে, ঠিক আছে? এরপরের একটু লিখে ফেলবেন, ওরে এখানে তো বানানো ভুল করছি আজ। এরপরে একটু লিখে ফেলবেন কি, পুনরায় তদন্ত করে সম্পূরক চার্জশিট বা সম্পূরক ফাইনাল রিপোর্ট দাখিল করবেন, এটা একটু শেষের দিকে দিয়ে ফেলবেন, তাহলে আপনার তদন্ত কমপ্লিট। সকল স্বীকৃতি স্বীকারোক্তি রূপে গণ্য হয় না। গত ক্লাসে একটা ব্যাপক আলোচনা হয়েছে এটার উপরে। আচ্ছা, এরপরে আসেন জনশৃঙ্খলা ব্যবস্থাপনা। কোথায় গেলাম? পুলিশ হেফাজতে আসামির স্বীকারোক্তি কয়টি শর্তে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে? বলেন, এটা আপনাদের প্রশ্ন, বলেন দেখি কে উত্তর দিবেন। কত ধারার প্রশ্ন এটা?
স্যার এটা কিন্তু 26, সাক্ষ্য 27 27 যাবে না? ধারার প্রশ্ন, 27 ধারার ভাষ্যর প্রশ্ন। কয়টা কথা বলা আছে 27 ধারার ভাষ্যতে? তিনটা কথা বলা আছে। কি কি? আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কি হতে হবে? আলামত উদ্ধার হতে হবে। এই যে আলামতটা উদ্ধার করলেন, এটা আসামিকেই এই আলামতটা দিতে হবে, এবং আপনার তার নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিছু না কিছু পেতে হবে আপনাকে। তবেই আপনি কি করতে পারবেন? আসামির বিরুদ্ধে আলামত উপস্থাপন করতে পারবেন। তখন কিন্তু তার সাক্ষ্যটুকুও কি হবে? আদালতে গ্রহণযোগ্যতা পাবে। কারণ কি, সে যা বলছে তার উপর ভিত্তি করেই তো আপনি আলামত উদ্ধার করছেন। তাহলে 27 ধারার ভাষ্যর প্রশ্ন সুন্দর করে দেখবেন, তিনটা পয়েন্ট লেখা আছে, এই তিনটা পয়েন্ট 1 2 3 করে তুলে দিবেন, বাস, সুপার ডুপার। এরপরে আসেন পুলিশ হেফাজতে আসামি মৃত্যুবরণ করলে পুলিশ অফিসারের দায়িত্ব কি কি। এই প্রশ্নটা বহুবার বহু সালে আসছে। আগের গতানুগতিক প্রশ্নে এটা প্রশ্ন কমন থাকতো। পারেন আপনারা অপরাধ সংগঠনের চেষ্টা করা অপরাধ বলে গণ্য হবে? আলোচনা করুন। এগুলো একটু মনে করেন সাজিয়ে গুছিয়ে ভাষাগত প্রশ্ন, এগুলা প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে মনে করেন আপনাকে খুব বেশি ধারা দিতে হবে না, কিন্তু আপনার ভাষার সৌন্দর্য থাকতে হবে। যেমন অপরাধ সংগঠনের চেষ্টা করা অপরাধ বলে গণ্য। আপনি অপরাধ করেননি, কেবল চেষ্টা করছেন, মানে কি উদ্যোগ গ্রহণ করছেন। ওই যে 511 ধারা থেকে বর্ণনা লিখে ফেলবেন, পকেটে হাত ঢুকাইছে, টাকা নাই, হাত বের করে নিছে, তাহলে কি হয়েছে? অপরাধ সংগঠনের চেষ্টা করা হয়েছে। তাহলে যদি কোনো অপরাধ সংগঠনের চেষ্টাও একটি অপরাধ বলে গণ্য হবে। অপরাধের উপাদানগুলো 4 প্রকার, 4টা: উদ্দেশ্য, অভিপ্রায়, প্রস্তুতি, উদ্দেশ্য দুঃখিত আমি কি কি বলতেছি। তাহলে অভিপ্রায়, সমবেত, অভিপ্রায়, প্রচেষ্টা, সমবেত সংগঠন, অভিপ্রায়, উদ্যোগ বা প্রচেষ্টা, সমবেত সংগঠন, ওগুলো বলতেছিলাম সাক্ষ্য আইনের পড়া। তাহলে দেখেন এই 4টা হলো অপরাধের উপাদান। এই উপাদানের মধ্যে দেখেন আপনি যদি অভিপ্রায় করেন, মনে মনে আমি ঠিক করছি মুক্তাকে খুন করে ফেলবো, তাহলে এখানে কিন্তু কোনো আপনার মনে মনে করছেন, আপনি কোনো অ্যাকশন নেন নাই, অপরাধ নয়। এরপরে আসেন প্রচেষ্টা, তাহলে আপনি চেষ্টা করলেন, কোনো ঘটনার উদ্যোগ গ্রহণ করলেন, তাহলে কিন্তু অপরাধ হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে আপনার অপরাধমূলক ষড়যন্ত্র আপনার মনের ভিতরে তো আছে, আবার আপনি কি করলেন? কাজটা করার উদ্যোগ হয়েও যেতে পারতো, কাজটা চেষ্টা করছেন আপনি, তার মানে অপরাধ। সমবেত, একত্রিত হওয়া, এটাও একটা অপরাধ। সংগঠন, আপনি ঘটনা ঘটাই ফেলছেন, তাহলে তো আরোই অপরাধ, তাহলে সম্পূর্ণাঙ্গ অপরাধ। তাহলে অপরাধের আমরা এভাবে লিখবো, অপরাধের চেষ্টা, অপরাধ সংগঠনের চেষ্টা করা অপরাধ বলে গণ্য, ইনভার্টেড কমার ভিতরে রেখে লিখবো। আলোচ্য প্রশ্নানুসারে আমরা দেখতে পাই অপরাধের 4টি উপাদান রয়েছে। কোনো অপরাধ সংগঠনের 4টি পর্যায়ে বা 4টি উপাদান রয়েছে। প্রথমে অভিপ্রায় লিখলা, যা যা বললাম লেখার পরে লিখবো এই বাকিগুলা যেগুলো আছে সেগুলো করলেই অপরাধ বলে। অপরাধ করলে তো অপরাধী হবে। কোনো ব্যক্তি যদি অপরাধ সংগঠনের চেষ্টা করে তারপরেও সেটি অপরাধ বলে গণ্য হবে। তাহলে একটু গুছায় গাছায় লিখবো, কিন্তু অভিপ্রায় কিন্তু আবার অপরাধ নয়। অভিপ্রায় মনে মনে থাকবে, এই জন্য এটা অপরাধ নয়। এরপর আসেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন কোন ক্ষেত্রে অপ্রয়োগযোগ্য। তাহলে এই যে সরে ওটা দেখবেন না, অনেকে না দেখিয়ে প্রয়োগযোগ্য লিখে ফেলবেন। তাই করি কিনা আমরা বলেন? মানুষের চোখ, মানে কি বলবো, প্রশ্নও আমরা ভালো করে পড়ি না। আমল, আমল অযোগ্য যদি লেখা থাকে তাহলে কিন্তু আমাদের চোখে পড়ে, কারণ আলাদা রকম লাগে বানানটা। কিন্তু আমলযোগ্য থাকলে অনেক সময় আমরা দেখি না, আমরা মনে করি আমলযোগ্য, তাই না? এই যে ছোট্ট একটা ওয়ার্ড সামনে, এটা আমরা অনেকে খেয়াল করি না, ভুল করে ফেলি। তাহলে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তি, আমার ছাত্রদের যেন এগুলো ভুল না হয় ইনশাআল্লাহ। তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন কোন ক্ষেত্রে অপ্রয়োগযোগ্য, আপনি প্রয়োগ করতে পারছেন না, তার মানে কি শর্ত সমূহ 99 ধারা, এটা আপনারা ব্যবহার করবেন। 99 ধারা 4টা পয়েন্ট, কার বিরুদ্ধে এই অধিকার কতটুকু প্রয়োগ করা যায়। তাহলে এটা কিন্তু বিস্তৃতি বোঝাইছে, বিস্তৃতি। যদিও 99 ধারা 4 নম্বর পয়েন্টে বিস্তৃতির কথা বলা আছে, শুধুমাত্র যে আপনার সীমারেখা এতটুকু, এর বেশি আপনি প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি সাধন করতে পারবেন না, এই পর্যন্ত আপনার অধিকার বিস্তৃত। কিন্তু মূলত বিস্তৃতি বলতে কিন্তু পুরোটা বোঝায় যে আপনি কখন কখন কতটুকু পারবেন, কখন আপনার অধিকার শুরু হবে, কখন আপনার অধিকার শেষ হবে। এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু বিস্তৃতি। তাহলে যে প্রশ্নটা আসছিল আপনাদের গতবার, এটাতে কিন্তু সবগুলো ধারা কভার করে। ছোট ছোট করে আপনাকে লিখতেই হবে, কিছু করার নাই। তাহলে কার বিরুদ্ধে কতটুকু প্রয়োগ করা যায়? কোনো ব্যক্তি দেহের ক্ষেত্রে যদি ক্ষতি করতে আসে তার বিরুদ্ধে এরকম, এই ক্ষতিবাদ দিয়ে অন্য কিছু করতে আসলে এরকম, শুরু হবে এরকম, শেষ হবে এরকম, সম্পত্তির ক্ষেত্রে এরকম, অর্থাৎ সবগুলো ধারা একটু করে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এত বড় প্রশ্ন এবার ইনশাল্লাহ আসবে না। এবার আসেন বর্ধিত দণ্ড কাকে বলে। এটা একদম লিখে দিছি আপনাদেরকে, বর্ধিত দণ্ড কাকে বলে, ফেসবুকেও পোস্ট মোস্ট আছে। বর্ধিত দণ্ড কাকে বলে, বর্ধিত দণ্ডের পূর্ব শর্ত সমূহ কি কি? মুক্তা বলো না, মুক্তা অনেক বলছো, জরিনা তুমি বলো, বর্ধিত দণ্ডের পূর্ব শর্ত কি বলো তো? বর্ধিত দণ্ডের পূর্ব শর্ত কি ওই যে 511 দ্বারা এগুলা দিব নাকি?
511 দ্বারা কি আছে? তুমি প্রশ্নটাতে কি বুঝছো আমাকে শুধু বুঝিয়ে বলো যে প্রশ্নটা আমার কাছে এই চাইছে। বলো, মুশকিল হলো কি জানো, আমরা প্রশ্ন বুঝতে পারি না। তোমাদেরকে প্রশ্ন, এরপর আল্লাহ যদি আমাকে তৌফিকে কুলায় পরের ব্যাচে আমি প্রশ্নই পড়াবো, যে আপনারা প্রশ্ন পড়ে আসবেন, এই প্রশ্নগুলোতে কোনটাতে কি বুঝাইছে আমারে বুঝাইয়া দিবেন। প্রশ্ন বুঝতে পারি না, এখানে সবচেয়ে বড় সমস্যা। যদি প্রশ্ন বুঝতে পারো উত্তর তো তোমার জানা, কিন্তু প্রশ্নে কি চাই এটা বুঝতে না পারলে মুশকিল। তাহলে কি বলছে এখানে? বর্ধিত দণ্ডের পূর্ব শর্ত। তাহলে পূর্ব শর্ত মানে কি? বর্ধিত দণ্ড একটা লোককে যে দিবা তার আগে কি করতে হবে? আগে কি করতে আমি তা কি বলো, আমি অনেক অনেক সময় শুনতে পাই না কথা। হ্যাঁ, যে বর্ধিত দণ্ড দেওয়ার আগে ওই ওটা আগের শর্তগুলো কি কি শর্ত পালন করতে হবে সেই কথাই বলছে না? হ্যাঁ, তাহলে দেখেন, বর্ধিত দণ্ড দিবেন একটা লোককে, তার আগে কেন বর্ধিত দণ্ড দিবেন আপনি? সে আগে একবার অপরাধ করছে তাই দিবেন, এটা তো পূর্ব শর্ত আপনার। ওই ব্যক্তিকে আগে একবার অপরাধ করতে হবে, এবং এই অপরাধগুলো হবে কি, পেনাল কোডের 12 এবং 17 অধ্যায়ের অপরাধ। ওই যে 75 ধারাটাই শুধু। তাহলে দেখেন, প্রশ্ন আপনার হাতের মুঠোয়, শুধুমাত্র আপনি বুঝে উত্তর দিতে পারতেছেন কিনা এটাই হলো ফ্যাক্ট। বুঝতে পারছেন কি বলছি? এমন কোনো প্রশ্ন আসবে না যেটা আপনি একদম মানে চন্দ্র থেকে দিছে বা অন্য কোনো ভিন্ন কোনো গ্রহ থেকে দিছে, এলিয়েন প্রশ্ন আসছে, এরকম আসবে না। আপনার জানার মধ্যেই থাকবে, শুধুমাত্র প্রশ্নের ভাষাগত পরিবর্তনের কারণে আমরা এটা ধরতে পারি না, ক্যাপচার করতে পারি না। দরকার হলে বারবার বারবার প্রশ্নটা পড়ে বুঝে নিবেন, ঠিক আছে? আর ক্লাসের শেষে একটা কথা বলবো, এটা শুনবেন রেকর্ডিং এর পর, ঠিক আছে? তাহলে আসেন, বর্ধিত দণ্ড কাকে বলে, বর্ধিত দণ্ডের পূর্ব শর্ত সমূহ কি কি। লিখলাম বর্ধিত দণ্ড, নিচে লিখলাম পূর্ব শর্ত। সংশ্লিষ্ট ব্যক্তিকে পূর্বে অপরাধী হতে হবে, এই অপরাধের দরুন তাকে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হতে হবে, সেই দণ্ডের পরিমাণ 3 বা ততোধিক বছরের জন্য বেশি হতে হবে। এরপর একই অপরাধ তাকে পুনরায় সংগঠন করতে হবে, পুনরায় যে অপরাধ সংগঠন করলো তখন পূর্ববর্তী দণ্ডের থেকে তাকে অতিরিক্ত দণ্ডে দণ্ডিত করা যাবে। এভাবে লিখে শেষ করে দিলেন আপনি। আরো লিখতে পারবেন, পেনাল কোডের 12 এবং 17 অধ্যায়ের অপরাধগুলো সে সংগঠন করবে। এছাড়াও বিভিন্ন আইনে বর্ধিত দণ্ডের কথা বলা আছে, সঙ্গে জু আইনের একটা ধারাও যদি দিয়ে দিতে পারেন তাও তো আরো সুন্দর হয়ে গেল। লিখতে যদি পারেন, আর না পারলে আপনি পেনাল কোড দিয়ে শেষ করে দিবেন, ঠিক আছে? বেশি লিখতে গিয়ে অন্য প্রশ্নের ক্ষতি করা যাবে না। আপনার প্রশ্ন আছে 5টা, 1 নম্বর প্রশ্নকে গুরুত্ব বেশি দিয়ে 40 মিনিট ধরে লিখলেন, 5 নম্বর প্রশ্ন কি দোষ করছে সে 10 মিনিটে লেখা শেষ করলেন। লেখা গেল একদিকে, আপনি গেলেন একদিকে, ধারা গেল একদিকে। তাহলে আপনার খাতার শুরু থেকে শেষের সঙ্গে সৌন্দর্যের পার্থক্য হয়ে গেল না, বলেন? খাতা অসুন্দর হয়ে গেল। এই জন্য আপনার টাইম মেনটেনটা অনেক বড় একটা বিষয়, সময় মেনটেন করে লিখতে হবে। পরের প্রশ্ন কেবল 26টা প্রশ্নে আসছে আল্লাহ। এর পরের প্রশ্নে আসেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার গেল, বর্ধিত দণ্ড গেল। নাশকতার মামলা, নাশকতা কেন, যে মামলায় হোক না কেন, যে কোনো মামলায় হোক না কেন, জিজ্ঞাসাবাদের সেম প্রসেস। তাহলে কি নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের সময় একজন আসামি কি কি অধিকার ভোগ করবে, জিজ্ঞাসাবাদ কাকে বলে? এইটা প্রশ্ন আপনাদেরকে একবারে প্রিন্ট করে দিছিলাম। আপনাদের যে 8 নম্বর মূল্যায়ন আছে, এই 8 নম্বর মূল্যায়নে এই প্রশ্নটার উত্তর আমি একবারে দিয়ে দিছি। তাহলে এটা কি আপনাদের কাছে এখন সংরক্ষণে আছে? 1 মিনিট সময় দেন আমাকে। কাকলি আমাকে মেসেজ দিছে, আচ্ছা যাক, পরে দেখতেছি। মূল্যায়ন 8 কোথায় পাবো? চেহারাটা কোথায় দেখি? একটু 1 মিনিট দাঁড়ান, আমি খালি 8 নম্বর মূল্যায়নটা খুঁজে পাই কিনা এটা একটু দেখি। এগুলো তো আমার খাতা, একটা যে ইয়া দিলাম মিশি আপুর কাছে থাকতে পারে। ও পরে মনে হয় এটা ডিলিট করে দিছিলাম নাকি। না না, 8 নম্বর না, মূল্যায়ন 6 ছিল এটা নাকি? পাই না কেন? আচ্ছা যাক, আমি ক্লাসের শেষে খুঁজে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওটা আপনারা ওখান থেকে একদম মুখস্থ করে ফেলবেন। কি বলছি? মুখস্থ, চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবেন। তাহলে একই জিজ্ঞাসাবাদের সময় জিজ্ঞাসাবাদ কাকে বলে, ইন্টারোগেশন কাকে বলে, জিজ্ঞাসাবাদ কিভাবে করা হয়, নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের সময় কি কি অধিকার ভোগ করবে, এই একটা যদি আপনি পড়ে ফেলেন, মুখস্থ করে ফেলেন, যে কোনো জিজ্ঞাসাবাদ আসলে চোখ বন্ধ করে এগুলোই লিখে ফেলবেন। একই সব প্রসেস একই। তারপরে আসেন, তাহলে যদি আবার আসে সাক্ষীর জবানবন্দি কিভাবে নেন বা সাক্ষীকে কিভাবে জিজ্ঞাসাবাদ করবেন, তখন কিন্তু 161 আসবে। আবার আসামিকে কিভাবে জিজ্ঞাসাবাদ করবেন, তখন আপনি কি লিখবেন? 167টা ব্যবহার করতে পারেন, কারণ রিমান্ডে নিয়ে আসা হয় মূলত জিজ্ঞাসাবাদ করার জন্য, ঠিক আছে?
সার্ভিলেন্স বা নিরীক্ষণ বলতে কি বোঝেন? আমি তো নিরীক্ষণটা বলেই দিলাম, জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে সার্ভিলেন্স কি। তাহলে সার্ভিলেন্স বা নিরীক্ষণ বলতে কি বোঝেন? নিরীক্ষণ কিন্তু একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোন কোন ব্যক্তিদেরকে কোন কোন ক্ষেত্রে নিরীক্ষণে রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়, কাদের নাম সংযোজন অপসারণ করা হয়, কোন পদমর্যাদার কর্মকর্তা সংযোজন অপসারণের নির্দেশ দেন। আচ্ছা, একটু শুনি একজনের কাছ থেকে, নিরীক্ষণটা বলেন তো। জরিনা বলো, নিরীক্ষণ কি, কাকে বলে? কত বিধি, কত ধারা? 336, 336 কি? 341, পিআরবি পিআরবি 40 দিন পিআরবি। প্রবিধানের প্রশ্ন কিন্তু এটা, আপনারা এখনো অনেকেই আছেন এমন পাগল, আপনারা এখনো প্রবিধানের প্রশ্ন কোনটা, সিআরপিসি প্রশ্ন কোনটা, পেনাল কোড কোনটা এটাও বুঝতে পারেন না। তাহলে এগুলো বুঝতে গেলে আপনাকে প্রশ্নের সঙ্গে তো সম্পর্ক থাকতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এগুলো আমরা ক্লাসে আলোচনা সার্ভিলেন্সটা তো করছি, তাই মাথায় না? নাই। সার্ভিল্যান্স ইংরেজি শব্দ রে পাগলি, বাংলা দেখো, ইংরেজি সার্ভিল্যান্স, বাংলা হচ্ছে নিরীক্ষণ। আচ্ছা, তাহলে 336-এ নিরীক্ষণ, ও, কাদেরকে আর কাদেরকে নিরীক্ষণ করবেন, কোন কোন ব্যক্তিদেরকে নিরীক্ষণ, একটু বলো জরিনা, সবাই শুনুক। যারা চোরাচালান মামলা সাথে চোরাচালান প্রতিরোধ আইনের মামলাগুলার সাথে সম্পৃক্ত, তারপরে উম, দর্শন, তারপরে খাদ্যে ভেজাল, আহ, ভেজাল ওষুধ, এগুলাই এমনি লেখি। এগুলাই, এইটুকুই লিখবা খালি পরীক্ষার খাতায়, কালকে পরীক্ষারে। যে আর আজকে সকল নিরীক্ষণ ব্যক্তি কাকে বলে? হ্যাঁ, মুক্ত বলো। যে সকল ব্যক্তি বিগত 5 বছরের মধ্যে ডাকাতি, চুরি, শিডল চুরি, ঔষধ প্রয়োগ, জাল নোট, চোরাচালান প্রতিরোধ আইনে দণ্ডপ্রাপ্ত, যারা উল্লেখিত অপরাধের সাথে অভ্যাসগতভাবে জড়িত, এরাই হচ্ছে, মানে এদের উপরে নজরদারি রাখা যেতে পারে। হুম। আর এভাবে এটাই মূলত হচ্ছে নজরদারিকে, নজরদারি বা নজরদারি রাখাকে সার্ভিলেন্স। নিরীক্ষণ বলে। নিরীক্ষণ কথাটার অর্থ হলো কাউকে নজরদারিতে রাখা, কাউকে নজরদারিতে নজরে রাখা। রাখা, নজরে এভাবে রাখা। শুরু করে দিবেন, বাসের পরে লিখতেই থাকবেন যতদূর কলম চলে। আমার ক্লাসে বলতে পারতেছেন না, আপনারা লিখতে পারবেন এই আশায় আমি করি, সবসময় আমি ভালো চিন্তা করি। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের পার্থক্য আলোচনা করুন। তাহলে পারি না? কত কত ধারা পেনাল কোডের অপরাধমূলক সম্পত্তি হ্যাঁ, এটা পারি। আত্মসাৎ? 403, 403। 405। বাস, রাইট। এরপরে শাস্তি গুলাও দিয়ে দিয়েন। ঘটনার অজ্ঞতা ক্ষমাযোগ্য, আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়, এটা প্রশ্নের উত্তর লিখে দিছি। গুরুতর আঘাত কাকে বলে? প্রত্যেক খুনই অপরাধজনক প্রাণহানি, প্রত্যেক অপরাধজনক প্রাণহানি কোন নয় আলোচনা করুন। এগুলো, এটাও পারেন আপনারা, পারবেন না এটা? প্রত্যেক অপরাধজনক প্রাণহানি, মুক্ত একটু বলো দেখি, বলো প্রত্যেক খুন অপরাধজনক প্রাণহানি কিভাবে লেখা শুরু করবা, বলো। প্রথমে স্যার আমি খুনেরও সংজ্ঞা দেব, অপরাধজনক নরহত্যারও সংজ্ঞা দেব, হম। দিয়ে হচ্ছে যে খুন করতে গেলে একটা পূর্ব পরিকল্পনা লাগবে। আর খুনের যে কাজটা হয়, যে কৃত কাজটির সম্ভাব্য পরিণতি অবশ্যই খুনই হবে। আর অপরাধজনক নরহত্যা সম্ভাব্য পরিণতি খুন নাও হতে পারে। আর খুনের কোন একটা শর্ত যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে অপরাধজনক এই প্রাণহানি যে হিসেবে শেষের গণ্য কথাগুলো হবে। খুবই গুরুত্বপূর্ণ ছিল, শেষের কথাগুলো খুব হয়তো বা গুরুত্বপূর্ণ ছিল। আপনার পছন্দ হবে না আমার কথা। আল্লাহ রে, আমার পছন্দ হওয়া লাগবে না। আল্লাহ করে যেন এক্সামিনার যিনি খাতা কাটবেন তার পছন্দ হয়, সবার খাতা যেন তার পছন্দ হয়। আল্লাহ সবার জন্য আমি দোয়া করি সবসময়। আপনারা যতক্ষণ এমসিকিউ পরীক্ষা দিয়েছেন আমি যে কি টেনশন করছি, আপনাদের গুলো আর ইয়া করি নাই। মুক্তা, তোমাদের পরীক্ষার সময় আমি অত বেশি, আমি ঘুমাই গেছিলাম বিকাল বেলা, কিন্তু সকালে এএসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা যারা দিচ্ছে আমি ভীষণ, মানে সারাক্ষণ দোয়া করতেই ছিলাম যে আল্লাহ তাদের যেন পরীক্ষা ভালো হয়, তুমি নিজে তাদের হাত, তোমার হাত দিয়ে তাদের হাত দিয়ে লেখায় দিও, এইভাবে এরকম করে পর্যন্ত দোয়া, কি কি যে দোয়া করছি জানো না। খালি কইছি আল্লাহ পাশ করায় দিও, পাশ করায় দিও। তবে কি দেখেন, আমি শুধু দোয়া করলে হবে বা আমি চাইলে হবে? আপনাদের তো চেষ্টাটা থাকতে হবে, বলেন। আমি তো যথেষ্ট চাচ্ছি যে আপনারা একটু ভালো করেন। আর একেবারেই না পড়ে আসলে হয় না, একটু পড়ালেখাও থাকতে হয়, আউট নলেজে থাকতে হয়। যেমন আপনাদের এবার অনেকগুলো বাস্তব জ্ঞান থেকে প্রশ্ন আসছে, তাই না? এরকম দিয়ে দিতে পারে। আচ্ছা, আমি কি যেন বলতে চাইলাম। আচ্ছা, এই 30 নাম্বার প্রশ্ন দিয়ে আমাদের ক্লাস সমাপ্ত ঘোষণা করা হলো। আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো আমরা শেষ করব, এবং আমার যে খাতাগুলো বলতেছিলাম সেগুলো বাকিগুলো শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসের রেকর্ডিং এখানেই বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কি পজ হলো? রেকর্ডিং পজ হলো? আমি তো বুঝতেও পারছি না। আচ্ছা, আগে ব্যাচমেট কি জানি স্ক্রিনশটটা বলতে বন্ধ চাইছিলা করে দিই। ক্লাস শেষে? থামো থামো, একটু স্ক্রিনশটটা বন্ধ করে দেই, দাঁড়াও। মানে হঠাৎ করে কোন কাজ আসে না কেন যে পারতেছি না ঠিক মতো। আচ্ছা, এখনো কি দেখা যাচ্ছে আমার ল্যাপটপটা?
ওই যে এইবার বন্ধ হয়েছে, পাইছি এইবার খুঁজে। দাঁড়ান, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।